রাত 1টা বাজে আর আমি এখনো পর্যন্ত ছাদে দাঁড়িয়ে আছি। কেন জানি আজকে আর রুমে যেতে মন চাচ্ছে না। রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগছে, কিন্তু আমার মনের ভিতর কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। নিজের মনের কষ্টটা আজ কাউকে বলতে পারছি না। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। চোখের পানিগুলো মুছে পিছনে তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু আমার সামনে এসে বলতে লাগলো, নিলয়, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর রুমে যা। মেয়েটা সেই কখন থেকে তোর রুমে একা বসে আছে। আমার কাঁধে হাত রেখে বলল, যাচ্ছি। আমি যেই আসতে যাব আব্বু আবার বলল, দেখ বাবা, মেয়েটা অনেক ভালো, ও তোকে অনেক সুখে রাখবে। আমি কিছু বললাম না, কারণ কিছু বলার মতো ভাষা নেই। তাই একটা শুকনো হাসি দিয়ে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকে কি থেকে কি হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের দরজা খুলে ভিতরে আসলাম। রুমের লাইট অফ করা ছিল, তাই লাইট অন করে যে খাটের দিকে তাকালাম, তেমনি আমার পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কারণ যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, সে মেয়েটা খাটে বসে এক পায়ের উপর আরেক পা রেখে ডান হাতে একটা রিভলভার নিয়ে বসে আছে, আর রিভলভারটা আমার দিকে মুখ করে ধরে আছে। আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তবুও ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি এটা কই পাইছেন? এটা আমার। মানে? আর এই রিভলভারটা নিয়ে এসেছি তোমাকে মারার জন্য। আমি আপনাকে কি করেছি যে আপনি আমাকে মারবেন? তুমি এতক্ষণ কোথায় ছিলে? ছাদে ছিলাম। কার সাথে ছিলে? কারোর সাথে না, একা ছিলাম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, ঘুমাবো। আপনি ঘুমিয়ে যান, আমার একটু কাজ আছে। ওই, তোর কি কাজ এত রাতে? হ্যাঁ, আমি বলেছি না ফ্রেশ হয়ে আসতে? তাড়াতাড়ি যা, না হলে এই বন্দুক দিয়ে গুলি করে তোর খুলি উড়িয়ে দেব। এত সুন্দর ঝাড়ি খেয়ে আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলাম মেয়েটা এখনো সেইভাবেই বসে আছে। আমাকে দেখেই বলল, আজকে কি সেখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ঘুমাবেও? আমি কিছু না বলে খাট থেকে আমার বালিশটা নিয়ে ফ্লোরে যেই শুতে যাব, তেমনি মেয়েটা বলল, কি ব্যাপার, তুমি নিচে শুইতেছো কেন? তাহলে কোথায় ঘুমাবো? কেন, খাটে কি জায়গা নেই? না মানে ওই, কি না মানে করছো? তাড়াতাড়ি খাটে শুয়ে পড়ো। না, আপনি উপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুইতে পারবো। ওই, তোকে বলছি না আমার কথার উপরে কোনো কথা বলবি না। এখন তাড়াতাড়ি খাটে এসে শুয়ে পড়ো, না হলে এইটা তো দেখছই। আমি আর কিছু না বলে খাটের উপরে উঠে একপাশে হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মেয়েটা আমার হাত ধরে টেনে আমার বুকের উপরে শুয়ে পড়ল। আচ্ছা, আপনি বালিশ থাকতে আমার বুকের উপর শুইলেন কেন? এখন থেকে তোমার বুকটা আমার বালিশ। এখন থেকে এখানেই ঘুমাবো। কেন, তোমার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। কিছু সময় নিরাপত্তা পালন করে হঠাৎ আমি বললাম, আপনাকে একটা প্রশ্ন করি। বলো। আপনার নাম কি? মেয়েটা আমার বুক থেকে মাথা তুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, তুমি কি আমার নাম জানো না? না। আমার নাম জান্নাতুল হাসানুল রোজা। অনেক সুন্দর নাম আপনার। আচ্ছা, আপনি আমার থেকে কয় বছরের বড় হবেন? বেশি না, 5 বছরের বড় হব। আমার থেকে 5 বছরের বড় আপনি? আচ্ছা, আপনি কি কখনো রিলেশন করেননি? না, ইসলাম ধর্মে বলা হয়েছে প্রত্যেক মেয়ের উচিত শুধু তার স্বামীকে ভালোবাসার। তাই আমি কোনো রিলেশনে জড়াইনি। আর একটা কথা, আমাকে আপনি বলবা না, তুমি করে বলবা, ঠিক আছে? এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠে আবার নামাজ পড়তে হবে। এই কথা বলে আবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। রোজা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। অল্প কিছু সময়ের মধ্যে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে এমন মনে হচ্ছে কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। চোখ খুলে দেখি একটা পরীর মতো দেখতে একটা মেয়ে আমার সামনে বসে আছে। আমার ঘুম যেন 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। হঠাৎ রোজা বলল, এই কি হলো, এমন ড্যাব ড্যাব করে কি দেখছো? না মানে, এত সকালে ডাক দিলেন কেন? এখন উঠে তাড়াতাড়ি গোসল করে মসজিদে নামাজ পড়তে যাও। এত সকালে কেউ গোসল করে নাকি? রোজা খাটের কর্নার থেকে বন্দুকটা নিয়ে আমার মাথায় ধরে বলল, কি বললি, আবার বলতো? কি? আমি কি বললাম? আমি যাচ্ছি গোসল করে নামাজ পড়তে। খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়তে চলে আসলাম। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম। বাইরে পরিবেশটা অনেক ভালো লাগছে। আজকে অনেক দিন পর আবার ফজরের নামাজ পড়লাম। বেশি দেরি না করে বাসায় চলে আসলাম, কারণ আমার অনেক
ঘুম পাচ্ছে। বাসায় এসে দেখলাম রোজা মাত্র নামাজ শেষ করলো। আমাকে দেখে বলল, তুমি একটু বসো, আমি জামাটা পাল্টে নেই, তারপর দুজনে একসাথে জগিং করতে যাব। কি? আমি কোথাও যেতে পারবো না, আমি এখন ঘুমাবো। আপনার যদি কোথাও যেতে মনে চায় আপনি যেতে পারেন। ঠিক আছে জানদু, তুমি একটু অপেক্ষা করো, আমি ড্রেস চেঞ্জ করে আসি, তারপর তোমাকে দেখছি। আমিও আর বসে না থেকে শুয়ে পড়লাম। হঠাৎ রোজা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আমি শুয়ে পড়ছি। ও আর কোনো কথা না বলে খাটের কর্নার থেকে রিভলভারটা নিয়ে আমার পেটে খোঁচা দিচ্ছে। আমি একটু বিরক্তি নিয়ে চোখ খুলে দেখি রোজা আমার সামনে বসে রিভলভার দিয়ে আমাকে খোঁচাচ্ছে। আমি এক লাফে খাট থেকে নেমে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আপনার সমস্যা কি? হ্যাঁ, কিছু একটা হইলে আপনি এই বন্দুকটা দেখে ভয় দেখান, আপনার সমস্যা কি বলেন তো? ফালতু মেয়ে যত সব। রোজা কিছু না বলে রুম থেকে চলে গেল। আমি বেলকনিতে চলে আসলাম। কেন জানি মনের ভিতরে খারাপ লাগতেছে। মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছি মনে হয়। বেলকনিতে বসে এগুলো ভাবছিলাম। হঠাৎ রোজা আমার পাশে এসে বসলো। আমি অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি, কারণ কিছুক্ষণ আগে আমি এই মেয়েকে এত কথা বললাম, আর এই মেয়ে এখন হাসি খুশি হয়ে আমার পাশে বসে কফি খাচ্ছে। আমাকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে রোজা ওর কফির মুখটা আমার দিকে বাড়িয়ে দিল। নাও, তাড়াতাড়ি কফিটা খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। না, আমার এখন কফি খাওয়ার মুড নেই। ওই তোরে খাইতে কইছি না, তুই আমার উপর আবার কথা বলতেছিস কেন? না মানে? ওই কি মানে, কফি খাবি নাকি গুলি খাবি? আমি কিছু না বলে রোজার হাত থেকে কফির মগটা নিয়ে নিলাম। রোজা মুচকি এসে বলল, আমার শোনাটা। আমি কিছু না বলে কফি খাচ্ছি। হঠাৎ আমি বললাম, সরি। কিসের জন্য? না মানে কিছুক্ষণ আগে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই সরি। না, আমি কিছুই মনে করিনি। কি অদ্ভুত মেয়ে, এত জোরে ধমক দিলাম আর এই মেয়ে বলছে কিছুই না। রোজা আমার সাথে চেপে বসলো। আমি যে উঠতে যাব তেমনি রোজা আমাকে টান মেরে বসিয়ে বলল, ওই কোথায় যাচ্ছ? রুমে। না, রুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই বসে থাকো। দেখো সকালের পরিবেশটা কত সুন্দর। আমি এক মনে রোজার দিকে তাকিয়ে আছি। এই মেয়েটা অনেক অদ্ভুত, আবার মায়াবীও। মাত্র কালকে দেখা হলো আর এমন দেখাচ্ছে যে সে আমাকে আরো অনেক বছর আগে থেকে ভালোবাসে। ডাইনিং টেবিলে বসে আছি, আম্মু আর রোজা রান্নাঘরে কাজ করছে। আব্বু, তোমরা আমার সাথে এমন করলে কেন? আব্বু আর নেহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ আব্বু বলল, আমরা আবার তোর সাথে কি করলাম? কিছু জানো না তাই না? আরে কি হয়েছে বলবি তো? তোমরা আমার থেকে 5 বছর বড়, এক মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছো, কেন করলে আমার সাথে এমন? শোন নীল, বাবা মা সন্তানের জন্য যা করে তা ভালোর জন্য করে। দেখিস তুইও রোজার সাথে সুখী থাকবি। আব্বু, আমি আরেকজনকে ভালোবাসি, আর আমি এই বিয়ে মানি না। ভাইয়া, কি বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? দেখো নীল, বিয়ে কোনো ছেলে খেলা না, বুঝলে? রোজ এখন থেকে তোমার বউ, এটা ভুলে যেও না। আমি এই বিয়ে মানি না, আর আমি বললাম তো আমি আরেকজনকে ভালোবাসি। তুমি যেই মেয়েকে ভালোবাসো সেই মেয়ে একটা বাজে মেয়ে। রাস্তায় রাস্তায় ছেলেদের সাথে চলাফেরা করে, ও তোমাকে নিয়ে খেলছে। আর আমি কিছু বলতে যাব ঠিক সে সময় আম্মু আর রোজা রান্নাঘর থেকে নাস্তা তৈরি করে নিয়ে আসলো। রোজা এসে আমার পাশে বসলো। সবাই একসাথে নাস্তা খাওয়া শুরু করলাম। সবাই কথা বলতেছে কিন্তু আমি কোনো কথা বলতেছি না, কারণ আমার তাদের সাথে কথা বলার কোনো মুড নাই। তাই আমি আমার মতো খেয়ে বাইরে চলে আসলাম। আমি আড্ডাখানায় আসতেই আমার বন্ধুরা নাইম, তানভীর, সাকিব চায়ের দোকানে বসে আছে। ওদের সামনে আসতেই, কিরে, কালকে আমাদের কিছু না বলেই ভার্সিটি থেকে এইভাবে চলে আসছিলি কেন? না মানে পরিবারের একটু সমস্যা হয়েছিল তাই আর কি। আচ্ছা, রিয়ার সাথে কি তোর কোনো কথা হয় নাই? কাল থেকে ও আমাদের কল দিচ্ছে তোর কথা জিজ্ঞেস করার জন্য, আর আমরাও তোকে কল দিলাম কিন্তু তোর ফোন বন্ধ দেখাচ্ছে। কালকে রাগের মাথায় মোবাইল ভেঙে ফেলেছিলাম। না মানে মোবাইলে চার্জ ছিল না হয়তো। আচ্ছা আগে এটা বল, তোরা আজকে আমাকে এত কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে তুই তো কোনোদিন এমন করিসনি তাই। আচ্ছা বাদ দে, ওদের সাথে আর কিছু সময় আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। জোহর নামাজ পড়ে বাসায় আসলাম। বাসায় আসতেই আমি আমার মোবাইলটা খুঁজতেছি কিন্তু কোনো জায়গায় পাইনি। শেষমেশ আর না পেরে নেহার রুমে আসলাম। নেহার রুমে এসে দেখি ও পড়তেছে। আমি ওর রুমের ভিতরে ঢুকে ওর সামনে গিয়ে ওর মাথায় আস্তে একটা থাপ্পড় মারলাম। নেহা পড়া বাদ দিয়ে রাগী লোক নিয়ে আমার দিকে তাকালো। কি চাই?
কালকে যে আমি আমার মোবাইলটা ভেঙেছিলাম ওটা তো কালকে আমার রুমেই ছিল, কিন্তু এখন পাচ্ছি না। বল না, তুই কি কিছু জানিস নাকি? বললে আমি কি পাবো? তোর কি লাগবো? বেশি কিছু না, বিকেলে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন বল। ভাবির কাছে। আর তোর ভাবি এখন কোথায়? রান্না করে। আমি আর কিছু না বলে রান্নাঘরের সামনে চলে আসলাম। রান্নাঘরের সামনে এসে দেখি রোজা একটাই রান্না করছে। আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। কেমনে যেন রোজা রান্নাঘরে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি পিছনে করে তাকালো। রোজা আমাকে দেখে বলল, সকাল থেকে এই পর্যন্ত কোথায় ছিলে? বন্ধুদের সাথে। নামাজ পড়ছিলা? আমার একটা কথা ছিল। বলো। আমার মোবাইলটা কোথায়? বলবো, তার আগে আমার একটা শর্ত আছে। বলো কি? আমাকে এখন পেছন থেকে জড়িয়ে ধরো, তাহলে বলবো। কি পাগল হয়ে গিয়েছো নাকি? যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি মোবাইল পেয়ে যাবে। আমি পারবো না, অন্য কিছু বলো। তোমার ইচ্ছে, না ধরলে নাই, আমার কিচ্ছু যায় আসে না। কেউ এসে গেলে খারাপ হয়ে যাবে। ওই কে কি বললো? হ্যাঁ, তুই কি অন্য কোনো মেয়েকে জড়িয়ে ধরবি যে কেউ দেখলে খারাপ ভাববে? এখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে তুই তোর কাজ কর, না হলে চিৎকার করে সবাইকে বলবো তুই আমাকে নির্যাতন করছিস। রান্না করা বাদ দিয়ে পিছনে করে রাগী লোক নিয়ে বলল, শুরু হয়ে গেছে ছেড়ে দেওয়া। আই, কি বিড়বিড় করছিস? আবার পিছনে করে ওর কাজ করতে করতে বলল। আমি আর কিছু না বলে রোজার পিছনে গিয়ে ওর দুই কাঁধে হাত দিয়ে রেখেছি। রোজা আমার হাতের স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠল। আমি কি বলছি, আমার কাঁধ ব্যথা করতেছে? না তো। তাহলে তুই আমার কাঁধে হাত রেখেছিস কেন? আমাকে জড়িয়ে ধর, না হলে। কি আর করা, শেষমেশ রোজাকে জড়িয়ে ধরতে হলো। কিন্তু ওকে জড়িয়ে ধরতে দুজনে কেঁপে উঠলাম। কেমন যেন এক অন্যরকম অনুভূতি। রোজা ওর কাজ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে। আমার মোবাইলটা কোথায়? ও, ওটা তো ভেঙে গিয়েছিল, তাই আমি ফেলে দিয়েছি। কি, তুমি আমার মোবাইল ফেলে দিয়েছো? ওটার মধ্যে আমার সিম কার্ড ছিল আর তুমি সেটা ফেলাই দিছো? আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, রোজা সত্যি করে বলো তো। ফেলে দিয়েছি, কারণ ওটা একটা ভাঙা মোবাইল ছিল। তাই আর আমি কি জানতাম নাকি যে মোবাইলের ভেতরে সিম কার্ড ছিল? আমি কিছু না বলে রুমে চলে আসলাম। বিকেলে বেলকনিতে বসেছিলাম, এমন সময় নেহা আসলো। এসেই বলল, ওই ঘুরতে নিয়ে যাবি না? না গেলে হয় না? দেখ, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, এখন কথা মোতাবেক কাজ কর। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি রেডি হয়ে আসছি। অল্প কিছু সময়ের মধ্যে রেডি হয়ে নিচে চলে আসলাম। নেহার জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ মাথায় একটা কথা আসলো। আজকে দুপুরের পর থেকে রোজা রুমে আসেনি আর ওর সাথে দেখাও হয়নি। হঠাৎ নেহা আমার সামনে এসে বলল, চল ভাইয়া, আমরা রেডি। আমরা মানে? আমি আর ভাবি। কিন্তু তুই তো বলেছিলি তুই একা যাবি। ওই খবরদার, মিথ্যা কথা বলবি না। আমি বলেছি ঘুরতে নিয়ে যেতে হবে, কিন্তু এটা বলিনি যে আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর ভাবি কই? নেহা চোখ দিয়ে ইশারা করে সাইডে দেখতে বললো। আমি সাইডে তাকাতেই অবাক, কারণ রোজা একটা নীল রঙের শাড়ি পরেছে আর এই শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছে। ওর টানা টানা হরিণের মতো চোখে একটা দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাচ্ছে। রোজা আমাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ও লজ্জায় লাল হয়ে গেল। আমার দুজনের অবস্থা দেখে নেহা বলল, ওই আজকে কি তোমরা যাইবা নাকি এখানে একজন আরেকজনের দিকে তাকায় থাকবা? নেহার কথা শুনে আমাদের দুজনের ঘোর কাটলো। চলো। আমি গাড়ি ড্রাইভ করছি আর পিছনে রোজা আর নেহা কথা বলেই যাচ্ছে। থামার কোনো নামই নেই। ওদের কথা শুনে মন চাচ্ছে গাড়ি থেকে লাফ দিই। হঠাৎ নেহা বলল, ভাইয়া, ওই দোকানদারটার সামনে গাড়ি থামা। কেন? ফুচকা খাবো তাই। এখন কথা কম বলে গাড়ি থামা। দোকানটার সামনে গাড়ি থামাতে রোজা আর নেহা গাড়ি থেকে হাওয়া বাইরে তাকিয়ে দেখি ওরা দোকানের দিকে হাঁটা দিচ্ছে। কি আর করার, ওদের পিছে পিছে যেতে হলো। রোজা আর নেহা এক পাশে বসলো আর আমি আরেক পাশে। কিছু সময়ের পর নেহা আর রোজা এমনভাবে ফুচকা খাওয়া শুরু করলো যে অনেক বছর পর ফুচকা দেখেছে। একটার পর একটা মুখের ভেতর ঢুকিয়ে চলেছে। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে আমার পাশের সিটে বসে পড়লো। রোজা আর নেহা খাওয়ার মধ্যেই ব্যস্ত আর আমি ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার গায়ের রং ফর্সা। মেয়েটা একটা কালো রঙের শাড়ি পরেছে, হাতে কালো চড়ি, কপালে কালো টিপ। মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ মেয়েটা আমাকে বলল, আচ্ছা, আপনি কি সিঙ্গেল? আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি রোজ আর নেহার দিকে তাকিয়ে দেখি
নেহা ফুচকা না খেয়ে ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে আছে, কিন্তু রোজা চুপচাপ ফুচকা খেয়ে যাচ্ছে। আমি পুরো অবাক হয়ে গেলাম। স্ত্রীর সামনে নিজের স্বামীকে অন্য মেয়ে প্রপোজ করছে, আর এই মেয়ে কোনো কিছু না করে ফুচকা খাচ্ছে। কি অদ্ভুত মেয়ে। মেয়েটা আবার বলতে শুরু করলো, আসলে আপনাকে আমার অনেক ভালো লেগেছে, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনার নাম্বারটা দিতে মেয়েটা আর কিছু না বলে হঠাৎ উঠে এক দৌড়ে দোকানের ভেতর থেকে বের হয়ে গেল। আমি মেয়েটার কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। এমনভাবে দৌড় দিল যে কোনো ভূত দেখেছে। আমি নেহার দিকে তাকিয়ে দেখি ও রোজার দিকে তাকিয়ে আছে। আমি রোজার দিকে তাকাতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কারণ রোজা সেই রিভলভারটা টেবিলের উপর রাখা, আর ও চুপচাপ ফুচকা খাচ্ছে যেন কিছুই না। নেহা এমনভাবে রোজার দিকে তাকিয়ে আছে যে ওর চোখ এখনই বের হয়ে আসবে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, এটা এখানে কোথা থেকে আসলো? ভাবি তার ব্যাগ থেকে বের করলো। রোজা নেহার আর আমার অবস্থা দেখে হেসে উঠল। নেহার কানে কানে কি যেন বলল। হঠাৎ নেহা চিৎকার করে বলে উঠল, সিরিয়াসলি? ও জানে। না। বলেই ওরা দুজন আমাকে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। আমার অবস্থা খারাপ। তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেলাম, বিল দিয়ে এসে গাড়িতে বসলাম। আমি গাড়ি ড্রাইভ করছি, আর ওরা দুজন কি নিয়ে যেন হাসাহাসি খাচ্ছে। আচ্ছা, তুমি কি সবসময় তোমার সাথে এই রিভলভারটা নিয়ে চলাফেরা করো? ভয় করে না? যেমন? যদি কোনো দিন তোমার কাছে বন্দুক দেখে পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়? আমার কথা শুনে ওরা দুজন আবার হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আরও কিছু সময় ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলাম। রাতে রোজা ওয়াশরুমে গেছে। এই সুযোগে আমি রুমে থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলাম। ওর রুমে এসে দেখি ও মোবাইল চালাচ্ছে। নেহা আমাকে ওর রুমে দেখে মোবাইল চালানোর বাদ দিয়ে বলল, ভাইয়া তুই কিছু বলবি? তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল। তোর ভাবি ওই সময় তোর কানে কানে কি বলছিল? সেটা তো বলা যাবে না। কেন? এটা ভাবি আর আমার সিক্রেট, তাই তোকে বলা যাবে না। আর অন্যের পার্সোনাল ব্যাপার জানতে তো লজ্জা করে না? নেহার কথা শুনে আমি আহত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। আমার বোন মির্জাফর আর আমি জানতাম না। হঠাৎ পিছন থেকে রোজা বলে উঠল, একদম ঠিক কথা বলেছ নেহা। বলেই নেহার পাশে গিয়ে দাঁড়ালো। আমি রোজার দিকে রাগে দৃষ্টিতে তাকালাম, আর কিছু না বলে রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম। কিছু সময় পর রোজাও আমার পাশে এসে দাঁড়ালো। আমি রোজার দিকে তাকিয়ে আছি। ওকে অনেক মায়াবী লাগছে। মেয়েটাকে বোঝা প্রচুর মুশকিল। এমন মনে হয় মেয়েটার মনে অনেক রহস্য লুকানো। হঠাৎ রোজা বলল, রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগে, তাই না? রোজার দিকে তাকিয়ে বললাম, জানো, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে সব কিছু শেয়ার করতাম। প্রতিদিন রাতে ওর সাথে ছাদে বসে অনেক আড্ডা দিতাম। ওকে ছাড়া আমার একদিনও ভালো লাগতো না। কিন্তু এইটুকু বলে রোজা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। ও এমনভাবে কান্না করছে যে ওর জীবন থেকে বেশ মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। ওর এইভাবে কান্না কেন যেন আমার আর সহ্য হচ্ছে না। বুকের ভিতর কেমন যেন লাগছে। আমি রোজার পাশে বসে ওর কাঁধে হাত রাখলাম। কি হয়েছিল সেই দিন? আর তুমি এমনভাবে কান্না করছো কেন? রোজা কিছু না বলে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, আর আরও জোরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে হঠাৎ রোজা বলল, আমার একটা কথা রাখবে? বলো। কখনো আমাকে একা ছেড়ে চলে যাবে না তো? রোজার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ওর এই প্রশ্নের জবাব কি দিব সেই উত্তর আমার কাছে নেই। কি হলো, বলো না, তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে? আমি চোখের পানি কেন যেন আমার সহ্য হচ্ছে না। কেন যেন ওর প্রতি কোনো এক মায়া সৃষ্টি হচ্ছে। ওর কান্না মাখা মুখ দেখে আমি বলে উঠলাম, না, কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না, সব সময় তোমার পাশে থাকবো। রোজা কিছু না বলে আমার বুকে মাথা রেখে বসে থাকলো। আর আমি ভাবতে লাগলাম, আমি তো অন্য কাউকে ভালোবাসি, তাহলে রোজাকে এই কথা কিভাবে বলতে পারলাম? রোজা, এই প্রথম আমি রোজার নাম বলে ডাক দিলাম। রোজা। রোজা এখনো নিশ্চুপ থাকায় বুঝতে পারলাম ও ঘুমিয়ে পড়েছে। রাত 11টা বেজে গেছে, আর আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি আসতে পারে। তাই বেশি দেরি না করে রোজাকে সাবধানে কোলে তুলে নিলাম। ছাদ থেকে নেমে রুমে যাচ্ছি, এমন সময় আমাদের সামনে নেহা এসে হাজির।
তো এত রাতে কোথা থেকে আসা হলো? হুম হুম চুপ, আসতে বলো, রোজা ঘুমিয়ে পড়েছে। ও, তুই কি করছিস? এত রোমান্টিক একটা সময়, ভাবি তোর কোলে একটা ছবি তুলে নেই। নেহার ছবি তোলা হয়ে গেলে আমরা রুমে চলে আসলাম। রোজাকে বিছানায় শুয়ে দিলাম। আমি ওর অপর পাশে শুয়ে পড়লাম, রোজার দিকে মুখ করে। ঘুমন্ত অবস্থায় রোজাকে অনেক মায়াবতী লাগছে। কান্না করার ফলে ওর দু চোখ ফুলে গেছে, নাক লাল হয়ে গেছে। ওকে দেখে আমার এক অন্যরকম অনুভূতি কাজ করছে। কেন যেন এখন আর রিয়ার কথা মনে পড়ছে না। মন চাচ্ছে রোজার সাথেই থাকি সব সময়। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখলাম রোজা আমার বুকের উপরে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে। রোজাকে বুকের উপর থেকে সরিয়ে একপাশে শুয়ে দিলাম। আমি উঠে ওয়াশরুমে চলে আসলাম। কিছু সময় পর ফ্রেশ হয়ে নিচে আসলাম। কি রে, রোজা কোথায়? ও ঘুমাচ্ছে। ও, তুই এখন কি ভার্সিটিতে যাবা? হুম, নেহা কি যাবে না? নেহা তো ওর ফ্রেন্ডদের সাথে চলে গেছে। ও, কিছু সময় পর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময়ের মধ্যে ভার্সিটি পৌঁছে গেলাম। ভার্সিটির ভিতর ঢুকতে কোথা থেকে যেন রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ওই কালকে কোথায় ছিলে আর তোমার মোবাইল বন্ধ কেন? রিয়ার এইভাবে জড়িয়ে ধরা আমার কেন যেন ভালো লাগছে না। ওকে এক ঝটকায় নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, একটু প্রবলেম হয়েছিল তাই আর কি। তো আমি কি কিছু হেল্প করতে পারবো নাকি? না, দরকার নেই, এখন চলো ক্লাসে যাই। না, আজকে গল্প করব, চলো। না, আমার এখন গল্প করার কোনো মুড নেই। না, তোমাকে বলছি না, এখন গল্প করব, চলো। আমি রিয়ার হাত থেকে আমার হাত এক টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বললাম, এত বায়না করো কেন? আমি বললাম না আমার এখন তোমার সাথে গল্প করার মুড নেই। সরি। রিয়া কিছু না বলে সেখান থেকে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম আজ এই প্রথম আমি রিয়ার সাথে এমন ব্যবহার করলাম, কিন্তু কেন করলাম তা অজানা। অনেক সময় খোঁজার পর এক ক্যাম্পাসের এক কোনো আম গাছের নিচে বসে আছে। আমি রিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রিয়া এখনো পর্যন্ত নিচের দিকে তাকিয়ে আছে। আমি আর না পেরে রিয়ার সামনে বসে পড়লাম। সরি সরি বললাম তো। আমার আপনার সরি লাগবে না, আপনি এখন আসতে পারেন। না, আমি এখন আমার জানের সাথে গল্প করব। দরকার নেই আপনার গল্প। আমি রিয়ার পাশে বসে রিয়ার মাথা ধরে আমার কাঁধে রাখলাম। রিয়া আমার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে আছে। এখন কি কোনো কথা না বলার প্রতিজ্ঞা করেছ? ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। আমার সোনাটা কি রাগ করেছে? রিয়ার মুখের কথা শুনে আমার রোজার কথা মনে পড়ে গেল। ওই মেয়ে এখন কি যেন করছে। হঠাৎ রিয়া হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো, কি ভাবছো? না কিছু, রিয়ার সাথে গল্প করছি। হঠাৎ ক্যাম্পাসে পুলিশের গাড়ি ঢুকলো। ক্যাম্পাসের সবাই গাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ পুলিশের গাড়ির ভিতর থেকে একজন লোক বের হয়ে আমাদের দিকে আসতে লাগলো। আমি আর রিয়া কিছুটা ভয় পেয়ে গেলাম। লোকটা সামনে এসে বলল, আপনাকে ম্যাডাম ডেকেছে। আমি কি করেছি যে আপনার ম্যাডাম আমাকে ডেকেছে? সেটা না হয় ম্যাডামের কাছ থেকেই শুনে নিয়েন। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো যেন আমি কোনো আসামি। পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে আর ভয়ে আমার গলা শুকিয়ে কাট, হার্টবিট কয়েক গুণ গতিতে লাফাতে লাগলো। লোকটা পুলিশের গাড়ির সামনে এসে বলল, ম্যাম নিয়ে এসেছি। গাড়ির ভিতরে যে বসেছিল তাকে বলল। আপনি এখন যেতে পারেন। লোকটা চলে গেল। গাড়ির ভিতরে যে মেয়েটা বসেছিল তাকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তারপরেও কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি? তো এখানে কি অন্য কেউ থাকার কথা ছিল নাকি? পুলিশ থাকার কথা। তুমি গাঁজা টাজা খাইছো নাকি? না, কেন? তাহলে তুমি কি আমার শরীরে পুলিশের ইউনিফর্ম পরা তাকে দেখো না? তাহলে তুমি কি আসলেই পুলিশ? কোন পোস্টে? ওসি। আচ্ছা, তুমি কি এখন গোয়েন্দাদের মতো শুধু প্রশ্নই করে যাবে নাকি গাড়িতে উঠে বসবে? দেখো পুরো ক্যাম্পাসের সব লোক আমাদের দিকে তাকিয়ে আছে। রোজার কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও ওখানেই থ মেরে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলাম। রোজা ড্রাইভ করছে আর আমি চুপচাপ ড্যাপ ড্যাপ করে রোজার দিকে তাকিয়ে আছি। রোজাকে এই ড্রেসে এক কথায় অসাধারণ লাগছে। রোজা আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা মাখা মুখে বলল, ওই এইভাবে ড্যাব ড্যাব করে তাকে কি দেখছো?
তোমাকে? আমাকে দেখার মতো আমার মাঝে এমন কি আছে? বলতে পারলাম না, কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই? আচ্ছা, এই কয়দিন না আমাকে ভয় পাইতা? না, ভয় কেন লাগবে? এখন কি ভয় লাগছে না? আমার সাথে ফাজলামে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে থাকলে জেলে ভরে দিতে পারতো। রোজার কথা শুনে এখন ভয় লাগতে শুরু করলো, কারণ এই মেয়ের কথা বলা যায় না, বিনা কারণে জেলেও ঢুকিয়ে দিতে পারে। আমি রোজার দিকে থেকে চোখ ফিরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলাম। আমার অবস্থা দেখে রোজা হেসে ফেললো। কিছুক্ষণ পর রোজা আমাকে নিয়ে লেগের পাড়ে আসলো। রোজা আর আমি একটা বেঞ্চে বসে আছি, কেউ কোনো কথা বলছি না। নিরাপত্তা ভেঙে হঠাৎ রোজা বলল, তোমাকে একটা প্রশ্ন করি। বলো। ক্যাম্পাসে তোমার সাথে যে মেয়েটা বসেছিল সে কি আমার সতীন? রোজা এমন প্রশ্ন করবে তা ভাবতে পারিনি। ওর এই প্রশ্নের জবাব কি দিব তা ভেবে পাচ্ছি না। আমাকে চুপ থাকতে দেখে রোজা বলল, এই শোনো, আমি কিন্তু অন্য কারোর সাথে আমার স্বামীর ভাগ বসাবো না। তুমি শুধু আমার। অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমাকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেব। বুঝেছি। আচ্ছা, একটা প্রশ্ন করি। বলো। তুমি জানলে কিভাবে যে ওই মেয়ের সাথে আমার কিছু চলছে? আমাদের বিয়ের আগে আব্বু বলেছিল তুমি একটা মেয়েকে ভালোবাসো, আর সেই মেয়ে নাকি তোমার সাথে খেলা করেছে। আর আজকে তুমি আর ওই মেয়ে ক্যাম্পাসে একবার কর্নারে বসেছিলে, তাই আমার আর বুঝতে বাকি রইল না এটাই সেই মেয়ে। রোজা এক নিঃশ্বাসে বলল, তো তোমার কি আমার উপর কোনো রাগ বা কষ্ট নেই? রাগ বা কষ্ট থাকবে কেন? এই যে তোমার স্বামী যে অন্য মেয়ের সাথে বসেছিল, রোজার মনের কথা জানার জন্য বললাম। আমি কি মানুষ নাকি যে আমার কষ্ট থাকবে? এখন চলো, এখানে ভালো লাগছে না। বলেই রোজা সেখান থেকে উঠে গাড়িতে গিয়ে বসলো। রোজার আচরণ দেখে বুঝলাম ও অনেক কষ্ট পেয়েছে। কেন যেন এই মেয়েকে বুঝতে পারছি না, পুরো অদ্ভুত একটা মেয়ে। আমি গিয়ে রোজার পাশে বসলাম। রোজা কিছু না বলে চুপচাপ ড্রাইভ করতে লাগলো। আমার নিজের ভিতর কেমন যেন একটা গিল্টি ফিল হতে লাগলো। রোজাকে কি বলবো তা খুঁজে পাচ্ছি না। হঠাৎ রোজা একটা মলের সামনে গাড়ি থামিয়ে বলল, নামো। আমরা এখানে কেন এসেছি? ওই, তুই নামবি নাকি অন্য কোনো পদক্ষেপ নিব? আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে রোজার পিছনে পিছনে চুপচাপ হাঁটছি। হঠাৎ রোজা একটা মোবাইলের শোরুমে ঢুকলো। আমি একটু দাঁড়িয়ে ভাবলাম রোজা এখানে কেন এসেছে। কিছু না ভেবে দোকানের ভিতরে ঢুকে পড়লাম। রোজা একটা মোবাইল সিম কার্ড কিনলো। আমি চুপচাপ দেখে যাচ্ছি। মোবাইলটা দেখে আমার লোভ এসে পড়লো, মন চাচ্ছে যদি এই মোবাইলটা আমার হতো। রোজা বিল পেমেন্ট করে আবার বেরিয়ে পড়লো। আমিও রোজার পিছে পিছে বের হয়ে গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর রোজা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালো। আমার দিকে তাকাতেই আমি গাড়ি থেকে নেমে পড়লাম। রোজা আর আমি রেস্টুরেন্টে থেকে লাঞ্চ করলাম, কিন্তু রোজা আমার সাথে কোনো প্রকার কথাও বলেনি। আর একটা লজ্জাজনক কথা, সব পেমেন্ট রোজাই করেছে, কারণ আমি বেকার। কিছু সময় পর দুজনেই বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু রোজাকে ডাকলো। রোজা কিছু না বলে রুমে চলে গেল। আম্মু আমাকে দেখে আমার সামনে এসে বলল, কি রে, রোজার আবার কি হলো? কই কিছু না তো। দেখ নীল, আমার সাথে মিথ্যা কথা বলবি না, বল কি হয়েছে? ও আমার সাথে একটু রাগ করেছে, এটুকুই। আর কি নিয়ে রাগ করেছে? তেমন কিছু না, আমি এখন রুমে গেলাম বলে ওখান থেকে চলে আসলাম। রুমের সামনে এসে দেখি রোজা মার্কেট থেকে যেই মোবাইলটা কিনেছিল সেটা চালাচ্ছে। আমাকে দেখেও না দেখার ভান করে এক মনে মোবাইল চালাতে লাগলো। আমিও কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে এসে ভাবতে লাগলাম যে ওর রাগ ভাঙানো যায় কিভাবে, কিন্তু কোনো আইডিয়া পেলাম না। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম রোজা আগের মতোই খাটে বসে মোবাইল গোতাচ্ছে। আমি চুপচাপ রোজার পাশে গিয়ে বসে থাকলাম, কিন্তু এই মাইয়ার সেই জায়গায় কোনো খেয়ালই নাই। আমি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছি আর ও এক মনে মোবাইলের দিকে। আমি এইবার মাথা নিচু করে বসে রইলাম। হঠাৎ রোজা আমার দিকে ঘুরে বসে একটা মোবাইল বাড়িয়ে দিল। আমি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখেও বলল, এইভাবে তাকানোর কিছুই নেই, তোমার মোবাইল নেই সেই জন্য এটা তোমাকে দিলাম। রোজার দিকে তাকিয়ে মনে মনে বললাম, কিপটুস কিপটা, ও আমাকে ওর পুরনো মোবাইলটা ধরিয়ে দিল। আর আমি ভেবেছিলাম ও আমাকে এই নতুন মোবাইলটা দিবে। আমি মুখ কালো করে রোজার দিকে তাকিয়ে আছি, আর রোজা এই ইমোজির মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি রোজার হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম। হঠাৎ রোজা আমাকে বলল, একটু সামনে এসো, তোমাকে একটা কথা বলার ছিল। আমি রোজার দিকে একটু আগাতেই রোজা বলল, জানো, এই মোবাইলটা আমার অনেক দিন ধরে কেনার শখ ছিল, তাই এটা আমি রেখে দিলাম। আর আমার এই মোবাইলটা যখন পুরাতন হয়ে গেছে
তাই এটা তুমি রেখে দাও। রোজার কথা শুনে আমি হেসে উঠলাম। রোজা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসছো কেন? তুমি তোমার মোবাইলটা দিয়ে অনেক বড় উপকার করলা। মানে? তুমি তো আমাকে তোমার মোবাইল দিয়ে দিলে, তাই এখন আর মোবাইল কেনার কোনো প্রয়োজন নেই। আর আব্বু তো জানে যে আমার মোবাইল নেই, আর আব্বুর থেকে মোবাইল কেনার জন্য ফাও টাকা পাবো, বুঝেছো? কিন্তু এই মাইয়া কি পাগল হয়ে গেল নাকি? রোজা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না এখানে হাসার কি আছে। হাসছো কেন? দাঁড়াও, আগে হেসে নেই, তারপর বলছি। আমি কি কোনো যোগ করেছি? কি? রোজা একটু হাসি থামিয়ে বলল, তোমার মতে আমি কি আমার টাকা দিয়ে এই মোবাইলটা কিনেছি? এই মোবাইল কেনার টাকা আব্বু আমাকে দিয়েছে, আর বলেছিল তোমাকে একটা ভালো মোবাইল কিনে দিতে। এখন হয়তো বুঝেছো। বলেই আবার হাসতে লাগলো। তোমার আব্বু টাকা দিয়েছিল আমাকে মোবাইল কিনে দিতে? তোমার আব্বু দিয়েছে। আমি বুকে হাত দিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম আর বলতে লাগলাম, আমার টাকা আমার মোবাইল অনেক বড় একটা শখ খেয়েছি। আমার অবস্থা দেখে রোজা আমার সামনে এসে বলল, কি হয়েছে তোমার, এমন করছো কেন? আমার টাকা আমার মোবাইল। আচ্ছা, টাকার বদলে অন্য কিছু দিলে হবে নাকি? ওই মোবাইলটা আমাকে দিলে খুশি হতাম। না, তা হবে না, অন্য কিছু লাগলে বলো। না, আমার অন্য আর কিছু লাগবে না বলে যে উঠতে যাব, রোজা আমার বাম হাত ধরে টান মেরে আবার শুয়ে দিয়ে আমার বুকের উপর উঠে বসলো আর বলতে লাগলো, ওই কই যাচ্ছ? ও ওয়াশরুমে যাচ্ছিলাম। কিছু সময় আগে না ওয়াশরুমে গিয়েছিলে? আবার যেতে মন চাচ্ছিল। কেন, ওয়াশরুমে কি ওই ডাইনি বুড়ি রিয়া আছে নাকি? কি বললি, আবার বলতো। না মানে কি না মানে বলছিস, ভালো মতো বল। আমি যেই কিছু বলতে যাব তার আগেই রোজা ওর মুখ আমার মুখের সামনে নিয়ে আসলো। রোজার নিঃশ্বাস আমার মুখে পড়ছে আর আমার নিঃশ্বাস রোজার মুখে। রোজা কিছুটা কেঁপে উঠল। ও এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। যেই রোজাকে সরাতে যাব তার আগেই রোজা আমার ঠোঁটের ওইতে নিয়ে নিল। প্রায় 6 মিনিট পাগলের মতো কিস করার পর হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তাই রোজাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। দুজনেই হাঁপাতে লাগলাম। রোজা বলল, ওই তুমি আমাকে সরালে কেন? এমন পাগলের মতো কেউ কাউকে কিস করে? আর একটু হলেই তো মরে গিয়েছিলাম। আমার স্বামীকে আমি মেরে ফেলবো, কিস করবো, তাতে তোমার কি? আচ্ছা, তোমার কি লজ্জা করে না? কেন লজ্জা করবে? তোমার থেকে বয়সে একটা ছোট ছেলেকে কিস করতে। আর এই বয়সে কম ছেলেটা আমার স্বামী, তাই আমার যা মন চাইবে আমি তাই করব। বলেই রোজা চলে গেল আর আমি ছাদে চলে আসলাম। ছাদে এক কর্নারে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন মনে হচ্ছে রোজার জন্য আমার মনে ভালোবাসা জন্ম নিয়েছে। ওর এই পাগলামোগুলো কেন যেন ভালো লাগছে। তাহলে কি আমি রোজাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি তো রিয়াকে ভালোবাসি। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে রুমে এসে খাটে বসে রোজার দেওয়া মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম আর ভাবছি মোবাইলটা চালু করব নাকি। বেশি কিছু না ভেবে মোবাইলটা অন করলাম। মোবাইলের ওয়ালপেপার দেখে আমি একটু অবাক হলাম, কারণ সেদিন রাতে নেহা আমার আর রোজার যে ছবিটা তুলেছিল সেটা দিয়ে রেখে, তার মানে সেই রাতের ঘটনা রোজা নেহার থেকে শুনেছে। ওসব ভাবছি, হঠাৎ রোজা রুমে ঢুকলো। কিছু না বলে রুমের দরজা লাগিয়ে আমার সামনে এসে বলল, আমি এখন ঘুমাবো। তো ঘুমিয়ে যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? তুমি কি ঘুমাবে না? তাহলে ঘুমাও, এত রাতে ফোন চালাচ্ছ কেন? তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পর ঘুমাবো। বুঝেছি, ভালোভাবে বললে হবে না। বলেই রোজা খাটের উপর উঠে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। আমি শুধু নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছি। মোবাইলটা সাইডে রেখে আমার হাত টান মেরে শুয়ে দিয়ে ও আমার বুকের উপর শুয়ে পড়ল। আমি এখনো নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছি। এটা কি হলো? কোথায় আবার কি হলো? তুমি আমার উপর কেন শুয়েছ? বিছানায় তো বালিশ আছে, ওখানে সব। আমার বালিশ শুধু তুমি। নয় হ্যাঁ, এখন কথা কম বলে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি আর কিছু বললাম না, কারণ এই মেয়ের সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম রোজা প্রতিদিনের মতো আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আজকে কেন জানি ওর এইভাবে শুয়ে থাকা আমার ভালো লাগছে। আমার ডান হাতটা দিয়ে ওর মুখের উপর আসা চুলগুলো ওর কানের পিছনে গুঁজে দিলাম। ও কিছুটা নেড়ে উঠল। কিছুক্ষণ
এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম। ওকে অনেক রূপবতী দেখাচ্ছে। রোজাকে সাবধানে বুকের উপর থেকে উঠিয়ে সাইডে শুয়ে দিলাম। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রিয়াকে কি বলবো তা ভাবতে ভাবতে ভার্সিটির সামনে চলে আসলাম। ভার্সিটির সামনে আসতে দেখলাম রিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও কারোর জন্য অপেক্ষা করছে। হঠাৎ রিয়া আমাকে দেখে আমার সামনে দৌড়ে আসলো আর এসেই বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আর এমন দেখাচ্ছে কেন তোমাকে? কালকে ওই পুলিশ তোমাকে ধরে নিয়ে গেল, সেটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। ও, ওটা আমার এক পরিচিত কাজিন ছিল। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা এটা বলো, এখানে কার জন্য অপেক্ষা করছিলে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? আজকে সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। তাই? হ্যাঁ। তো কোথায় যাইবা এখন? লেকের পাড়ে যাবো, চলো। ঠিক আছে চলো। আমি আর রিয়া রিক্সায় উঠলাম। রিক্সা চলছে তার আপন গতিতে। রিয়া আমার এক হাত ঝাপটে ধরে বসছে। ওর এইভাবে আমার হাত ধরে থাকা কেন জানি ভালো লাগছে না। কিছু সময়ের মধ্যে লেকের পাড়ে এসে পড়লাম। রিক্সা ভাড়া মিটিয়ে আমি আর রিয়া পাশাপাশি হাঁটছি। হঠাৎ রিয়া বলল, চলো ওখানে বসি। ঠিক আছে। রিয়ার আর আমি পাশাপাশি বসলাম। অনেক সময় হয়ে গেল কিন্তু দুজনেই চুপচাপ বসে আছি। কিছু সময় পর হঠাৎ রিয়া বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো, কি জিজ্ঞাসা করতে চাও? সত্যি কথা বলবে তো? বলো, কি এমন কথা? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? আমি রিয়ার কথার উত্তর কি দিব সেটা ভাবছি। ওকে কি সত্যিটা বলে দিব নাকি? আমাকে চুপ থাকতে দেখে রিয়া বলল, কি হলো, কি ভাবছো? না কিছু না। তুমি কি বলছিলে? আমি বলছিলাম যে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? না মানে আমি আবার তোমার থেকে কি লুকাবো? না মানে তুমি কিছুটা বদলে গেছো, আগের মতো আর নেই। আমি আগের মতোই আছি। আচ্ছা বাদ দাও এই টফি। দুজনে আবার চুপ হয়ে গেলাম, কেউ কোনো কথা বলছি না। আবার কিছু সময় পার হয়ে গেল। হঠাৎ আমার মোবাইলে কল আসলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। আমি তো এই সিম কার্ডের নাম্বারে কাউকে দেইনি, তাহলে কে কল দিল? এইসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল। এটা দেখে রিয়া বলল, কি ব্যাপার, কলটা ধরলে না কেন? আমি কিছু বলতে যাব তার আগে আবার কল আসলো সেই একই নাম্বার থেকে। রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলাম। রিসিভ করতেই, ওই কই তুমি? কে আপনি আর কাকে কল দিয়েছেন? ওই আমি রোজা। রোজা? আমি। এখন কই তুমি? আমি তো এখন ভার্সিটিতে আছি। সত্যি তো? ঠিক আছে, বাই। রোজা কলটা কেটে দিল। রোজার গলার আওয়াজ শুনে মনে হলো ও কান্না করছে। হঠাৎ রিয়া আমার পাশে এসে দাঁড়ালো। কি ব্যাপার, কে কল করেছিল? আব্বু। কি বললো? আরে তেমন কিছু না, এমনি কল দিয়েছিল। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? আরে বাবা, আমি আবার কি লুকাবো? আচ্ছা এখন কি খাবে বলো? চলো ফুচকা খাবো। ঠিক আছে চলো। তারপর রিয়া আর আমি ফুচকার দোকানে ঢুকলাম। রিয়া ফুচকা খাচ্ছে আর মাঝে মাঝে আমার মুখে একটা ফুচকা তুলে দিচ্ছে। ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আজকে কেন যেন ভালো লাগছে না। মনে শুধু রোজার কথাই মনে পড়ছে। হঠাৎ মনে পড়লো এতক্ষণে তো ভার্সিটির সময় শেষ। হঠাৎ আমার মোবাইলে আবার কার যেন কল আসলো। পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে তাকিয়ে দেখি রোজা আবার কল করেছে। কিছু না ভেবে কলটা কেটে দিলাম। কলটা কেটে দিয়ে রিয়াকে বললাম, রিয়া আমার এখন যেতে হবে, একটা জরুরি কাজ আছে। না, আজকে আমরা সারাদিন ঘুরবো, তোমাকে আজকে সারাদিন আমার সাথে থাকতে হবে। রিয়া প্লিজ বোঝার চেষ্টা করো, আমার এখন যেতে হবে। রিয়া হালকা কেঁপে উঠলো, কারণ আমি কখনো ওর সাথে এইভাবে কথা বলিনি। আচ্ছা ঠিক আছে যাও, আর সরি। আমি বুঝতে পারলাম ওর সাথে এমনভাবে কথা বলা ঠিক হয়নি। আমি রিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, সরি প্লিজ, কষ্ট পেও না, একটু রাগ উঠে গিয়েছিল। প্লিজ সোনা, কথা বলো প্লিজ। তুমি বদলে গিয়েছো, তুমি আর আগের মতো নেই। বলেই রিয়া সেখান থেকে চলে গেল। আমি বিল পেমেন্ট করে দোকান থেকে বের হয়ে আসলাম। রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, নিজের উপর প্রচুর রাগ হচ্ছে, কিন্তু কারণ খুঁজে পাচ্ছি না। হঠাৎ আবার মোবাইলে রোজার কল আসলো। আমি কল রিসিভ করেই বললাম, আচ্ছা কি সমস্যা আপনার বলেন তো? মানে এত কল করছেন কেন?
না মানে অনেক সময় হয়ে গেছে ভার্সিটি থেকে আসছো না, তাই ফোন করছি। আমি কি এখন আপনার কথায় চলবো নাকি? আমার যখন বাসায় আসতে মন চাইবে আমি তখন আসবো। আর শোনেন, আমাকে কল দিয়ে বেশি বিরক্ত করবেন না বলেই কল কেটে দিলাম। অনেক রাগ হচ্ছে রোজার উপর। কেন যে আব্বু এই মেয়েটার সাথে আমাকে বিয়ে দিল, কয়েকদিনের মধ্যেই আমার আরামের জীবনটাকে তছনছ করে দিল। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে আমার জীবন থেকে সরাতেই হবে। মোবাইলটা অফ করে দিলাম, আনমনের রাস্তায় হাঁটতে লাগলাম। এভাবে রাত 11টা বেজে গেল। এখন আর রাগ নেই, এখন শুধু ভয় করতেছে বাসায় গেলে আব্বুকে কিভাবে ম্যানেজ করব। ভয়ে ভয়ে বাসার দিকে পা বাড়াতে লাগলাম। কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছালাম। ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার দরজা খুলে টিপে টিপে হেঁটে হলরুমে সিঁড়িতে উঠতে যাব। হঠাৎ ডাইনিং টেবিলের দিকে চোখ যেতে দেখলাম রোজা চেয়ারে বসে টেবিলের উপরে মাথা রেখে শুয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও অনেক সময় ধরে এখানে বসেছিল। ওর জন্য একটু খারাপ লাগলো। আস্তে আস্তে রোজার দিকে এগিয়ে গেলাম। রোজার পাশে টেবিলে বসে টেবিলে নক করলাম। 4 থেকে 5 বার টেবিলে আওয়াজ করার পর রোজার ঘুম ভাঙলো। হলরুমের লাইট জ্বালানোই ছিল। রোজার মুখ তুলতেই আমার কলেজা কেঁপে উঠল, কারণ রোজার চোখের নিচে কালি পড়ে গিয়েছে। 2 চোখ একেবারে ফুলে গেছে, নাক ও গাল একেবারে লাল হয়ে আছে। যে মেয়েকে আমি সকালে ভালো দেখেছিলাম, সে মেয়ের অবস্থা দেখে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল। আমি এক দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছি। হঠাৎ রোজা বলল, ও তুমি আসছো, বসো, তোমাকে খাবার দিচ্ছি। বলেই একটা প্লেটে খাবার বাড়তে শুরু করলো। আমি রোজাকে দেখে অবাক না হয়ে পারছি না, কারণ যেই মেয়ে আমাকে কথায় কথায় থ্রেট দিত, একটু ভুল করলে আমার অবস্থা টাইট করে দিত, আর আজ আমি সারাদিন বাইরে ছিলাম, ওর কলও রিসিভ করিনি। কোথায় ও আমার উপর রেগে থাকবে, কিন্তু তা না করে ও একেবারে শান্ত হয়ে আছে। আমার একটু ভয় হতে লাগলো, কারণ রোজার এই রূপ আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আর ওর চেহারার অবস্থা এমন কেন? হঠাৎ রোজা বলল, কি হলো, কি দেখছো, খাবার খাচ্ছ না কেন? আমি কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলাম। কি বলবো ওকে সেটাই ভেবে পাচ্ছি না, কারণ আজকে সকালে ওর সাথে যেভাবে কথা বলেছিলাম তা ভেবে বুঝতে পারছি কি থেকে কি শুরু করব। হঠাৎ আমি নিজের দিকে তাকিয়ে বলতে লাগলাম, সরি, আসলে আজকে তুমি যখন কল দিয়েছিলে তখন আমার মুড একটু খারাপ ছিল, আর সেই সময় তুমি কল দিয়েছিলে, তাই তোমাকে একটু বেশি বলে দিয়েছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কথাগুলো বলতে বলতে রোজার দিকে তাকাতেই দেখি ও আবার টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি টেবিল থেকে উঠে হাত ধুয়ে আসলাম। রোজার সামনে এসে দাঁড়িয়ে রইলাম। এই মেয়েটা এমন অদ্ভুত কেন, যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে, এখন আবার ওকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে। মুচকি এসে যেই রোজার শরীরে যেই হাত রাখলাম, যা তেমন আমি 2 কদম পিছে চলে গেলাম, কারণ রোজার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। আমি অনেক ঘাবড়ে গেলাম। এখন কি করব কিছুই মাথায় আসছে না। আমি তাড়াতাড়ি করে রোজার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিলাম। রোজাকে কোলে নিয়ে রুমে চলে আসলাম। এসেই রোজাকে বিছানায় শুয়ে দিয়ে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। একটা বালতির মধ্যে পানি এনে কাপড় দিয়ে রোজার মাথায় পানি পড়তে দিতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম রোজা কাঁপছে। বিছানার সাইড থেকে কম্বলটা নিয়ে রোজা গায়ে জড়িয়ে দিলাম। রোজা কম্বলটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, আর আমি ওর মাথার পাশে বসে পানি পড়তে দিতে থাকলাম। আর ভাবতে লাগলাম, রোজার আজকে যে অবস্থা তার জন্য একমাত্র দায়ী আমি। আমার জন্যই হয়তো এমন হয়েছে। আজকে ওকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়েছিলাম। সারাটা দিন মেয়েটা কতবার কল করেছিল, কিন্তু একটাবারও ওর কল রিসিভ করিনি। কত যেন কষ্ট পেয়েছে। আর গাধার মতো এসে আমি ওকে রেখে খেতে বসে গেলাম। একটাবারও জিজ্ঞেস করলাম না যে তুমি খেয়েছো কিনা। নিজের উপর অনেক রাগ হতে লাগলো। হঠাৎ এমন মনে হলো আমার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এক হাত দিয়ে চেহারায় হাত দিয়ে দেখে আমার চোখে পানি। আমার চোখের পানিটা মায়ার নাকি কষ্টের সেটা অজানা। আমি শেষবার কবে কেঁদেছিলাম সেটা আমার মনে নেই। কেন যে মেয়েটাকে এত কষ্ট দিতে গেলাম। রোজার চেহারার দিকে তাকালেই কেন জানি আমার অনেক কষ্ট হচ্ছে। এইভাবে সারা রাত রোজার মাথায় পানি ঢালতে ঢালতে সকাল হয়ে গেল। সকাল 6টা। এখন রোজার শরীরের জ্বর কিছুটা কমে এসেছে। হঠাৎ আমি রোজার জামার দিকে খেয়াল করে দেখলাম পানি ঢালতে ঢালতে ওর জামা বেশ খানিকটা ভিজে গিয়েছে। এখন হইল আরেক সমস্যা, রোজার জামা চেঞ্জ করা যায় কিভাবে। কিছু সময় ভেবে আমি রুম থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলাম। নেহার রুমের সামনে এসে বেশ খানিকটা সময় ধরে নেহাকে ডাকার পরে নেহা দরজা খুলতেই বলল, কি হয়েছে, সমস্যা কি? আপনি এত সকালে আমাকে ডাকছেন কেন? নেহা আমার সাথে এক
এতটুকু বলেই চুপ হয়ে গেলাম, কারণ আমার বোন আমাকে আপনি করে বলছে। কি হলো বোন, তুই আমাকে আপনি করে বলছিস কেন? নেহা এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে আমার থেকে 2 কদম পিছে গিয়ে বলতে লাগলো, আমার ইচ্ছা আমি কাকে কি বলে রাখবো। আর আপনি আমার ভাই না, আমি আপনার কোনো বোন না। আমি অবাকের উপর অবাক হচ্ছি। কারণ কি এমন হয়েছে যার কারণে নেহা আমার সাথে এমন ব্যবহার করছে? কেন জানি ওর কথাগুলোয় আমার ভিতরে কেমন যেন ব্যথা অনুভব হতে লাগলো। হঠাৎ নেহা আমার মুখের সামনে চুটকি বাজিয়ে বলল, কি হলো, আপনি কেন এসেছেন এখানে? রোজার। কি হয়েছে ভাবি, কি বলেন, কি হয়েছে ভাবি? আমি কিছু বলার আগে নেহা আমাকে পাশ কাটিয়ে আমার রুমের দিকে দৌড় দিল। আমি দাঁড়িয়ে না থেকে নেহার পিছনে পিছনে গেলাম। নেহার রুমের ভিতর ঢুকে রোজার অবস্থা দেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ও এমনভাবে আমার দিকে তাকালো যে আমি কোনো জেলের আসামি। নেহা আমার সামনে এসে বলল, কি করেছেন আপনি ভাবির সাথে? রাতে আমি আর রোজা খাবার টেবিলে বসেছিলাম। আমি খাবার খাচ্ছি, হঠাৎ দেখি রোজা কিছুটা কাঁপছে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এমনই। তারপর হাত ধুয়ে এসে যখন ওর ঢাক দিলাম কিন্তু উঠল না। ওর শরীরের হাত দিয়ে দেখি ওর শরীরে প্রচুর জ্বর এসেছে। তারপর ওকে রুমে নিয়ে এসে পানি পট্টি দিতে দিতে ওর জামা ভিজে গিয়েছে, তাই তোকে ডাক দিয়েছি। আচ্ছা, ভাবি কি আপনাকে কিছু বলেনি? না। একবারও কি রুমের অবস্থা দেখেছেন? না, রুমে আবার কি হবে? এটুকু বলেই পুরো রুমের দিকে তাকাতেই দেখলাম আমার রুমটা এমন দেখাচ্ছে যে রুমের ভিতরে কোনো বড়সড় টর্নেডো এসেছিল। রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে ফেলেছে, এমনকি খাটের উপর দেয়ালে আমার বড় একটা ছবি ঝোলানো ছিল সেটাও ভেঙে ফেলেছে। আমি নেহার দিকে তাকাতেই নেহা বলল, এগুলো সব আপনার জন্য হয়েছে। আমি যেই কিছু বলতে যাব তার আগে নেহা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আমি রুমের বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম রোজা কেন ভেঙেছে সবকিছু। ওর কলনা ধরায় কি ও রেগে গিয়ে এগুলো করেছে নাকি অন্য কোনো কারণে? এইভাবে কিছু সময় যাওয়ার পর নেহা রুমের দরজা খুলল। আমি রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। নেহা আমার সামনে এসে বলল, ভাইয়া, কালকে যদি তুই ভাবির সাথে মিথ্যা কথা না বলতি তাহলে আজকে এমনটা হতো না। কালকে দুপুর থেকে ভাবি কিছু না খেয়ে বসেছিল তোর জন্য, আর তুই বদলে গিয়েছিস ভাইয়া। বলেই নেহা চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, আর মাথায় শুধু একটা কথাই আসছে, তাহলে কি রোজা জানতো যে আমি ভার্সিটিতে না গিয়ে রিয়ার সাথে ঘুরতে গিয়েছিলাম, আর কাল থেকেও কিছু না খেয়ে বসেছিল, আর আমি নিজের প্রতি নিজের খুব রাগ হতে লাগলো। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও রোজা আমার সাথে রাগে কেন কথা বললো না কেন? আমি রুমের ভিতর আসতেই দেখলাম রোজা ঘুমিয়ে আছে। ওর চেহারা একেবারে শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি জমে গিয়েছে। আমি গিয়ে রোজার পাশে বসলাম, আর এক দৃষ্টিতে ওর চেহারার দিকে তাকিয়ে রইলাম। সকাল 8টার দিকে রোজার ঘুম ভাঙলো। ও চেয়ে দেখে আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রোজাও কিছু না বলে চুপচাপ আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোজা বলল, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? কেন যেন রোজার এই আপনি বলাই মনের মধ্যে কোনো কষ্ট লাগলো না। এমন মনে হচ্ছে আমি আপনি করে বলারই প্রাপ্য। আমি কিছু না ভেবে রোজাকে দুহাত দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলাম। আমি আজ প্রথমবার রোজাকে নিজের ইচ্ছায় বুকের সাথে জড়িয়ে ধরলাম। রোজা একেবারে চুপ হয়ে আছে, কিছুই বলছে না, এমনিও কোনো নড়াচড়াও করছে না। ওর এইভাবে চুপ করে থাকা আমি মেনে নিতে পারছি না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কালকে তোমার সাথে মিথ্যা কথা বলতে চাইনি, ভয়ে ছিলাম যদি তোমাকে সত্যি কথা বললে যদি তুমি রাগ করতে, তাই। কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে সত্যি কথা বলে দেওয়াটাই উচিত ছিল। প্লিজ আমাকে মাফ করে দাও কালকে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য। তোমাকে একটা কথা বলবো, তার সত্যি সত্যি উত্তর দিবে। বলো, কি জানতে চাও তুমি? তুমি কি রিয়াকে সত্যি ভালোবাসো? আমার জন্য কি তোমার মনে কোনো ভালোবাসা নেই? আমি কি আমার জন্য তোমার মনে একটুও ভালোবাসা জন্মাতে পারিনি? রোজার প্রশ্নের উত্তর আমার অজানা। আমি জানি না আমি রোজাকে ভালোবাসি নাকি ভালোবাসি না, কিন্তু ওকে ছাড়া কথা না বললে আমার মনে কেন যেন শান্তি লাগে না। কেন যেন ওর পাগলামোগুলো আমার ভালো লাগতে শুরু করেছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি তো ভালোবাসি রিয়াকে। আমাকে চুপ থাকতে দেখে রোজা বলল, কি হলো বলো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? জানি না। জানো, আমি কখনো কোনো দিন কোনো রিলেশনে জড়াইনি। আমার শুধু একটাই চাওয়া ছিল, আর তা হলো বিয়ের পর নিজের স্বামীকে ভালোবাসবো,
স্বামীর সাথে চুটিয়ে প্রেম করব। জানো, যখন কলেজে পড়তাম তখন আমার বান্ধবীরা প্রত্যেক দিন ওদের বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেত। ওরা আমাকে প্রতিদিন বলতো যে আমি যাতে কোনো ছেলের সাথে রিলেশন করি, কিন্তু আমি করতাম না, কারণ ছোট থাকতে আম্মু শিখিয়েছিল ইসলাম ধর্মে রিলেশন করাটা হারাম। তাই আমি ওদের বলতাম আমিও একদিন ঘুরবো আমার স্বামীর সাথে। জানো, আমি চাইলে আমার থেকে বড় আর নইলে আমার সমবয়সী কাউকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি আমার থেকে বয়সে ছোট ছেলেকে বিয়ে করার কারণ হচ্ছে তুমি যেন সবসময় আমার কথা শোনো। আমি তোমাকে সবসময় শাসনের উপর রাখি, কারণ তুমি যেন আমার ভয়ে কোনো মেয়ের দিকে না তাকাও, কারণ আমি চাইতাম না যে আমার স্বামী আমাকে রেখে অন্য কোনো মেয়েকে ভালোবাসুক। কিন্তু আমি ভুল ছিলাম, আমার সব কিছু ভুল ছিল। আমি চুপচাপ চেয়ে আছি রোজার দিকে, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না কি বলবো। ওর তো এখানে কোনো দোষ নেই, সব দোষ তো শুধু আমি করেছি। আমার জন্য শুধু শুধু কষ্ট পাচ্ছে। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে আজাদ করে দিব, তারপর তুমি আর রিয়া আরামে থাকতে পারবে। আমার জন্য তোমাদের কারোরই আর কোনো সমস্যা হবে না। আমি চুপচাপ মাথা নিচু করে খাট থেকে নেমে রুমে থেকে বেরোতে যাব, হঠাৎ রোজা পেছন থেকে বলে উঠলো, শোনো। আমি পিছনে ফিরে নিচে তাকিয়ে আছি। সরি অ্যান্ড থ্যাঙ্কস। কেন? সেটা না হয় রহস্যই থাক। আমি রুম থেকে বের হয়ে আসলাম, কেন জানি মাথাটা প্রচন্ড ব্যথা করছে, এমন মনে হচ্ছে এখনই মাথাটা ফেটে যাবে। রোজার বলা কথাগুলো বারবার কানে বেরিয়ে চলেছে। হঠাৎ দেখলাম নেহা খাবার নিয়ে এখানেই আসছে। আমার সামনে এসে খাবার প্লেটটা এগিয়ে দিল আর বলল, ভাই এটা ধর। কেন? ধরবা নাকি? আমি খাবারের প্লেটটা নেহার হাত থেকে নিতেই ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি একটু অবাক হলাম, কারণ কিছু সময় আগে ও আমার সাথে কথা বললো যেন আমি অপরিচিত কেউ, এখন আবার জড়িয়ে ধরে কান্না করছে। বুঝলাম না, সব মাথার উপর দিয়ে বাউন্সার যাইতেছে। তোর আবার কি হলো? এমন মরা কান্না করছিস কেন আর আমাকে জড়িয়ে ধরেছিস কেন? ছাড়। সরি। কেন? তোর সাথে বাজে ব্যবহার করার জন্য। আমি বুঝলাম তুই আমার সাথে এমন আচরণ করার কারণ কি, বুঝিয়ে বলতে একটু। আসলে কালকে ভাবি যথাসময় ডিউটিতে চলে গেল, কিছু সময় পর ভাবি আবার বাসায় আসলো, কিন্তু তখন তার চেহারার রাগে একেবারে লাল হয়ে গিয়েছিল। এমন মনে হচ্ছিল কারোর উপর রেগে আছে। তারপর কাকে যেন মোবাইলে কল করলো, কিন্তু প্রথমবার কল রিসিভ করতে ভাবি রেগে গেল। তারপর আবার কল করলো, কয়েকবার রিং হওয়ার পর সেই ব্যক্তি কল রিসিভ করতে ভাবি রেগে কথা বলল। কিছু সময় পর বুঝতে পারলাম ভাবি তোকে কল করেছে। কিছু সময় পর ভাবি আবার তোকে কল করলো, কিন্তু হঠাৎ কি যেন ভাবি কান্না করতে করতে রুমে চলে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ভাবিকে অনেক ডাক দিলাম, কিন্তু ভাবি দরজা খুললো না। এইটুকু বলেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আবার যেই বলতে যাবে নেহা আমার দিকে তাকিয়ে। আমি রোজার ব্যাপারটা নিয়ে এত বেশি অবাক হইনি, যত বেশি অবাক হয়েছি নেহার কথা বলা দেখে। দু চোখ ড্যাব ড্যাব করে নেহার দিকে তাকিয়ে আছি। নেহা আমাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ওই তুই এভাবে কি দেখছিস? বোন তুই ঠিক আছিস তো? কেন, আবার কি হবে? না মানে আমার মনে হচ্ছে তোর জিনের আঁচল লাগছে, কারণ তুই এত কথা বলা কোথা থেকে শিখেছিস? সব সময় তোর ফাজলামি না করলে ভালো লাগে না। নেহার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে নেহা হেসে উঠল। ভাইয়া এখন আর বেশি কথা না বলে ভাবির কাছে যা। ঠিক আছে। আর আব্বু আম্মু কি রোজার শরীর ভালো না তা জানে? আব্বু আম্মু তো বাসায় নেই। কেন, কোথায় গিয়েছে? গতকাল সকালে নানিদের বাসায় গিয়েছে, আর আজকে শুক্রবার তাই কালকে চলে আসবে। ও ঠিক আছে, তুই নাস্তা করে নিস। ঠিক আছে বলেই চলে গেল। আমি আবার ঘুরে রুমের দিকে আসতে লাগলাম। রুমের সামনে এসে দেখলাম রোজা যা যা ভেঙেছিল তা পরিষ্কার করছে। আমি প্লেটটা খাটে রেখে রোজার পিছনে গিয়ে বললাম, কি করছো তুমি? হঠাৎ আমার কথা শুনে রোজা কিছুটা কেঁপে উঠল। রোজা পিছনে তাকিয়ে বলল, কালকে তো এইগুলো আমি ভেঙেছিলাম, তাই পরিষ্কার করছি। তুমি কি আমার সাথে ফাইজলামি করছো? কেন, আমি আবার কি করলাম? কেন তুমি জানো না তোমার শরীর খারাপ? হ্যাঁ, তারপরও কেন এগুলো করছো? রোজা মুখের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল। তাহলে এগুলো করবে কে? সেটা তোমার জানার প্রয়োজন নেই, তাই খাবার খেয়ে নাও। রোজা উঠে চুপচাপ গিয়ে খাটে বসে থাকলো, খাবার না খেয়ে আমার চেহারা দিকে তাকিয়ে আছে। আমি রোজার সামনে গিয়ে বললাম, কি হলো, খাবার খাচ্ছ না কেন? খাবার খেতে মন চাচ্ছে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার কেন খেতে মন চাচ্ছে না? জানি না। আমি খাবারের প্লেট হাতে নিয়ে বললাম, ফাইজলামি বাদ দেন,
আর এখন চুপচাপ খাবার খাবেন, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি রোজাকে খাইয়ে দিচ্ছি আর রোজা চুপচাপ খেয়ে যাচ্ছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও এটাই চাইছিল যে আমি ওকে নিজের হাতে খাইয়ে দেই। ভাইবেন না যে আমি আপনাকে ভালোবাসি তাই খাইয়ে দিচ্ছি। আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে থাকুক, তাই আপনাকে খাইয়ে দিচ্ছি। রোজা কিছুই বলল না, চুপচাপ খেয়ে যাচ্ছে। রোজাকে খাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও শুধু চুপচাপ দেখে যাচ্ছে। পুরো রুম গোছানো শেষ হলো 12:30টায়। গোসল করে নামাজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিছু সময় পর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসলাম। এখন হলো আরেক সমস্যা, মাথা ব্যথা প্রচন্ড বেড়ে গেছে। সারা রাত জেগেছিলাম, আবার সকালে নাস্তাও করিনি, পুরো শরীর ক্লান্ত লাগছে। কোনো রকমে বাসায় আসলাম, কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ রুমে এসে শুয়ে পড়লাম। এক ঘুমে বিকাল 5টায় রোজার ডাকে ঘুম ভাঙলো। কি হলো, আর কত ঘুমাবে? ওঠো। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আবার বিছানার উপর শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রোজা আবার রুমে আসলো খাবার নিয়ে। আমাকে আবার ঘুমিয়ে থাকতে দেখে আবার আমার কাছে এসে বলল, এই কি হলো, আবার ঘুমিয়ে পড়লা কেন? আমি উঠে বসলাম। প্লিজ দেখো, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার এখন খাবার খাওয়ার মুড নেই, আমি এখন ঘুমাবো। যেই শুতে যাব। ওই তোকে আমি শুতে বলছি? রোজার চিৎকার শুনে আমার ঘুমানোর স্বাদ মিটে গেছে। আমি বসে আছি আর রোজা আমাকে খাইয়ে দিচ্ছে। রোজাকে দেখে এমন মনে হচ্ছে ওর আর আমার মাঝে কিছু হয়নি। ও যেহেতু পারছে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কিছু সময় পর এখন ঘুমাতে পারবো। ঘুমাও। তবে একটা কথা ছিল। কি? রিয়া কল করেছিল। কি? ভয় পেও না, আমি রিয়াকে আমাদের ব্যাপারে কিছুই বলিনি। রোজার চোখের জল স্পষ্ট বোঝা যাচ্ছে। ও আর কিছু না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়লো। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। খাটের কর্নার থেকে মোবাইলটা নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি রিয়া কল করেছে। কেন জানি রিয়ার কলটা ধরতে মন চাচ্ছে না। মোবাইলটা অফ করে দিলাম। বাল কনফিউজড হয়ে গেছে, আসলে আমি ভালোবাসি কাকে। ঘুম আর আসলো না। খাট থেকে নেমে বেলকনিতে গিয়ে বসে থাকলাম। রাতে খাবার খেয়ে রুমে বসেছিলাম, তখন রোজা আসলো। কোনো কথা না বলে লাইট অফ করে খাটে এসে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকলো। রোজার এমন কাজে আমি বেশ অবাকই হচ্ছি। হঠাৎ রোজা বলল, একটা প্রশ্ন করি? আমি যখন না থাকবো তখন কি তুমি আমাকে মিস করবা? আমি কিছু বললাম না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। ঘুমিয়ে পড়েছো? নিশ্চুপ। রোজা শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এক সময় ও কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আমি রোজাকে আমার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কেন জানি এই মেয়ের চোখের পানি আমার সহ্য হয় না। আমি রোজাকে আমার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, জানো রোজা, আমি রিয়ার সাথে 3 বছর ধরে রিলেশনে আছি, কিন্তু আমার কখনো মনে হয়নি যে রিয়া আমাকে আসলেই ভালোবাসে। সবসময় এমনই মনে হতো আমাকে ব্যবহার করছে, কিন্তু এখন কেন জানি রিয়ার কথা আর মনে হয় না। মনটা চাই শুধু তোমার কাছে থাকি সব সময়। তুমি যখন আশেপাশে না থাকো তখন কেমন যেন নিঃস্ব লাগে। এখন কেন যেন তোমার রাগ, অভিমান, থ্রেট সবকিছু ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি রোজা, অনেক অনেক ভালোবাসি। কথাটা বলতে আমার হার্টবিট কয়েক গুণ গতিতে লাফাতে শুরু করলো। রোজা চুপচাপ আমার বুকের উপর শুয়ে আছে। জানি না ও আমার কথাগুলো শুনেছে নাকি। আমি রোজার কপালে একটা চুমু এঁকে দিলাম। কিছু সময়ের মধ্যে রোজাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই একসাথে নাস্তা করছি। আব্বু আম্মু খুব সকালেই বাসায় এসে পড়েছে। হঠাৎ রোজা আব্বুকে উদ্দেশ্য করে বলল, আব্বু। মা বলো। আব্বু, আমি কিছুদিনের জন্য বাসায় যেতে চাই। রোজা কথাটা বলতে আব্বু আম্মু নেহা আমার দিকে তাকিয়ে আছে। সবার চাওয়ার ধরন দেখে আমার গলা দিয়ে আর খাবার নামলো না। পানি খেয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, তোমরা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আজকে কি আমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে? কেন মা, এই গাধাটাই কি কিছু বলেছে? কিছু বললে আমাকে বলো, দেখো ওকে কি করি। আমি আহত দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে আছি। আসলে কি ওনারা আমার বাবা মা, নাকি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে? না, উনি কিছু বলেনি। আসলে আব্বু আম্মুকে অনেকদিন ধরে দেখতে মন চাচ্ছে, তাই ভাবলাম কয়েকদিনের জন্য দেখে আসি। ঠিক আছে, যাও। আর এই গাধাটাকেও
সাথে করে নিয়ে যাও। না, উনি বললো যাবে না, ওনার কি যেন কাজ আছে। আমি একটু অবাক হলাম রোজার কথায়। বেকার ছেলের আবার কাজও আছে, সারাদিন খায় আর ঘুরে বেড়ায়, এখন বলছে তার নাকি কাজও আছে। আমার দিকে তাকিয়ে বলল, এখন আর নিতে পারতেছি না। আব্বুর কথা শুনে মন যাচ্ছে কেঁদে দেই। আমি কিছু না বলে ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। রুমে এসে একটা কথাই ভাবতে লাগলাম, রোজা আব্বু আম্মুর কাছে মিথ্যা কথা বলল কেন। কিছু সময়ের পর রোজা রুমে আসলো। আমার দিকে না তাকিয়ে ওর জামা প্যাক করতে লাগলো। ওরে অবহেলা আমার সহ্য হচ্ছে না। আমি খাট থেকে নেমে রোজার পিছনে গিয়ে দাঁড়ালাম। রোজা, বাসায় কেন যাচ্ছ? বললাম তো, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে, তাই দেখা করতে চাচ্ছি। কয়দিন থাকবা? জানি না। বলেই ঘুরে আবারও ওর কাজ করতে লাগলো। আমি তোমার সাথে আসি। রোজা আমার দিকে তাকিয়ে একটু রাগী লোক নিয়ে বলল, না। কেন? তুমি যদি আমার সাথে আসো তাহলে রিয়া কি সময় দিবে কিভাবে? তাই তোমার আমার সাথে আসার কোনো প্রয়োজন নেই। এই মেয়ে এত জেদি কেন বুঝলাম না। কিভাবে যে বলি ওকে ছাড়া আমি থাকবো কিভাবে? হঠাৎ রোজা বলল, রুম থেকে বের হও। কেন? আমি জামা চেঞ্জ করব। ও মাথা নত করে রুম থেকে বের হয়ে আসলাম। কিছু সময়ের মধ্যে রোজা রেডি হয়ে নিচে এসে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। আব্বু ড্রাইভারকে বলে দিয়েছে রোজাকে পৌঁছে দিতে। রোজা চলে গেল, কিন্তু একবারও আমার দিকে তাকালো না। আমি রুমে এসে দরজা লাগিয়ে বেলকনিতে এসে দাঁড়িয়ে থাকলাম। রোজাকে ছাড়া কেমন যেন খালি খালি লাগছে। কোনোভাবে রাত পর্যন্ত সময় কাটালাম, কিন্তু এখন আর ভালো লাগছে না। মন চাচ্ছে রোজার সাথে কথা বলতে, কিন্তু কি বলবো তা ভেবে পাচ্ছি না। রাত 10টায় মাথায় একটা আইডিয়া আসলো। একটু ভয়ে ভয়ে রোজাকে কল দিলাম। একবার রিং হতেই রিসিভ করলো। এমন মনে হচ্ছে মোবাইলের সামনে বসেছিল। হ্যালো। বলো, কেন কল দিয়েছো? এমন মনে হচ্ছে আমি আমার এক্সকে কল দিয়েছি। ডিনার করেছেন? এটা জানার জন্য কল দিয়েছো? না, মানে যা বলার জন্য কল দিয়েছিলাম তা ভুলে গিয়েছি। ঠিক আছে, তাহলে রাখলাম। বলেই কল কেটে দিল। বুঝলাম না এই মেয়েটা এত জেদি কেন। একটু কথা বললে কি এমন হয়ে যাবে? আর কেন ও আমার সাথে কথা বলবে? এখন পর্যন্ত কি আমি ওকে ভালোবেসে আগলে ধরেছি? না, একটাবার ওকে জড়িয়ে ধরে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। না, একটাবার ওর সাথে ভালোভাবে কথা বলেছিলাম। যখন থেকে দেখা হয়েছে সেই দিন থেকে ওকে প্যারা ভেবেই চলেছি। যখন সামনে ছিল তখন ওকে দূরে পাঠাতে চাইতাম, আর এখনো দূরে চলে গিয়েছে। তাহলে আমার এমন কষ্ট হচ্ছে কেন? বেলকনিতে বসে রোজার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকলে সূর্যের আলোয় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখলাম রাতে বেলকনিতেই শুয়ে পড়েছিলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রোজাকে কল করলাম, কিন্তু ও কল রিসিভ করলো না। 4 থেকে 5 বার ট্রাই করার পরও ও রিসিভ করলো না। সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল। নিচে এসে সবার সাথে নাস্তা করতে বসলাম। চুপচাপ নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ভার্সিটিতে পৌঁছে গেলাম। ক্লাসরুমে এসে একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। একটু অবাক হলাম, আজকে হারামি 3টাকে দেখা যাচ্ছে না। হঠাৎ রিয়া সামনের বেঞ্চ থেকে উঠে এসে আমার পাশে বসলো। হাই, তুমি আমার কল রিসিভ করো না কেন? আস্তে আস্তে বলল, কারণ ম্যাডাম ক্লাস নিচ্ছেন। এখন ক্লাস করো, পরে কথা বলি। রিয়ার সাথে এখন কথা বলার কোনো ইচ্ছাই নাই। চলো না বাইরে যাই। আমি রিয়ার কথার কোনো উত্তর দিলাম না, চুপচাপ ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আছি। পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে না তাকিয়েই নাইমকে কল দিলাম। কল রিসিভ করতেই বলল, ওই তোমাকে বলেছি না আমাকে কল করবে না? ওই শালা, তুই আমার সাথে ফাইজলামি করছিস? ভালোভাবে কথা বলার, তুই কোথায় এখন? ওই তুমি গাঁজা সেবন করেছো নাকি? কি আবল তাবল বকছো? কাকে কল দিয়েছো? স্ক্রিনে একবার তাকিয়ে দেখেছো? কাকে আবার কল করব? আমার বন্ধু নাইমকে কল। কথা বলতে বলতে স্ক্রিনে তাকিয়ে দেখি আমি ভুলে রোজাকে কল দিয়ে ফেলেছি। সো সরি, আসলে ভুলে কল গিয়েছে। আমি জানি তুমি ভুলে কল দিয়েছো নাকি নিজ ইচ্ছায় কল দিয়েছো। আরে বললাম তো ভুলে কল চলে গিয়েছে। আর আপনি কথা এমন বাড়াচ্ছেন কেন? কি আমি কথা বেড়াচ্ছি? আরে তোর মতো ছেলেদেরকে আমার চিনা আছে।
নিজ ইচ্ছায় কল দিয়ে বলে ভুলে চলে গিয়েছে। ঢং করছিস তুই আমার সাথে? দেখো, তুমি ভুল বুঝতেছো। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই, আর আমার অনেক কাজ আছে। আর ভালোভাবে কথা বলো, তুই করে কিন্তু আমিও বলতে পারি। বাহ, বেকার ছেলের আবার কাজও আছে। কলটা কেটে দিলাম। প্রচুর রাগ উঠতেছে। যে কোনোভাবে এই বেকার নামের ট্যাগটা সরাতে হবে। রোজার বলা কথাগুলোই প্রচুর রাগ উঠতেছে। বললাম যে ভুলে কল চলে গিয়েছে, তা না শুনে টুইটাই শুরু করে দিয়েছে। রিয়া পিছন থেকে অনেকবার ডাকতেছিল, কিন্তু ওর সাথে কোনো কথা না বলে ক্যাম্পাস থেকে বের হয়ে আসলাম। এখন উদ্দেশ্য হচ্ছে চৌধুরী ইন্ডাস্ট্রিজ। কিছু সময়ের মধ্যে পৌঁছে গেলাম। কোম্পানির ভিতরে ঢুকে আব্বুর কেবিনের দিকে যাচ্ছি। হঠাৎ আব্বুর প্রিয়ে শামসুল হক, বয়স 47 হবে, সামনে এসে বলল, আরে বাবা, কেমন আছো? উনি আমার বড়, তাই স্যার ডাকতে মানা করেছি, তাই উনি আমাকে বাবা বলে ডাকেন। আঙ্কেল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আব্বু কি কেবিনে? আমিও ভালো আছি। আর বড় স্যার তো এখন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আসেন। তুমি কেবিনে বসো, আমি বড় স্যারকে বলছি। আমি ওনার সাথে আর কোনো কথা না বলে মিটিং রুমের দিকে এগোচ্ছি। রুমের দরজা খুলে ভিতরে ঢুকে দেখলাম আব্বু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং করছিল, কারণ অনেক লোক ছিল রুমে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আব্বু, তোমার সাথে কথা ছিল। কেবিনে গিয়ে একটু ওয়েট করো, মিটিং শেষ পর্যায়ে। আব্বু, তোমার সাথে জরুরি কথা আছে। আব্বু একটু অবাক হলো, তারপর কিছু না বলে মিটিং রুম থেকে বের হয়ে তার কেবিনে আসলাম। আসতে আব্বু বলল, আপনার চরণ আমার কোম্পানিতে ফেলে। আমার কোম্পানিটা ধন্য হও। তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আচ্ছা বলো, কি তোমার এমন জরুরি তলব যার জন্য মিটিং রুম থেকে নিয়ে আসলে? কিছুদিন আগে তুমি আমাকে যে অফারটা দিয়েছিলে সেটা কি এখনো আছে? কোনটার কথা বলতেছ? যেটা এখন তোমার মাথায় চলছে। আমার মাথায় এখন চলছে সেই 6 মাস আগের ঘটনা, যেটা তুমি অফিসের প্রথম দিনেই করেছিলে। 6 মাস আগে আমি কি এমন করেছিলাম? ফ্ল্যাশব্যাক। আমি, নেহা আর আব্বু আম্মু বসে সকালে নাস্তা করছিলাম। হঠাৎ আব্বু বলল, নীল। আমি খাওয়া বাদ দিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছি আর মনে মনে দোয়া করছি, কারণ আব্বু যতদিন আমাকে খাবার টেবিলে ডেকেছে কোনো না কোনো বাস আমি অবশ্যই পেয়েছি। হঠাৎ নেহা আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, ওই ভাইয়া, কি ভাবছিস? বেশি কিছু না, আব্বু আমাকে কোন বাস দিবে সেটা পরিকল্পনা করতেছি। কি বললি? না, কিছু না। নীল, আজকে তুমি আমার সাথে অফিসে যাইবা। ও, শুধু আজকেই? এটা কোনো ব্যাপার না। আজকেই না, শুধু প্রত্যেক দিন যেতে হবে। মার্ডাল, আব্বু প্লিজ এই অত্যাচার আমার উপরে করো না। এক হলে আমার সাথে অফিসে চলো, আর না হলে আমার বন্ধুর মেয়েকে বিয়ে করো। বলেই আবার খাবার খেতে লাগলো। আমি তো তোমার সব বন্ধুদের চিনি, কিন্তু তাদের কারোর তো কোনো মেয়ে নেই, আর থাকলে তাদের বিয়ে হয়ে গিয়েছে। তুমি আমার এক বন্ধুকে এখন পর্যন্ত দেখোনি, কারণ ওরা এখানে থাকে না। এখন বলো, অত্যাচার সহ্য করবে নাকি বিয়ে করবে? আমি রাজি। কি, তুই বিয়ে করতে রাজি? আরে না, আমি আব্বুর সাথে অফিসে যেতে রাজি। কি আর করার, নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে আব্বুর সাথে অফিসে আসতে হলো। অফিসে এসে আব্বু সবার সামনে একটা ঘোষণা করলো যে এখন থেকে এই কোম্পানির সব দায়িত্ব আমার উপর। প্যারা। আব্বু আমাকে আমার কেবিন দেখিয়ে দিল। কেবিনে গিয়ে বসতে না বসতেই দরজায় শামসুল হক নক করলো। স্যার, আসবো? আসেন। শামসুল হক ভিতরে আসতে আব্বু বলল, শামসুল সাহেব, আজ থেকে আপনি আমার ছেলের পিএ। ওকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিবেন। ঠিক আছে স্যার। আব্বু, তুমি কি এখন কোথাও যাবে নাকি? বাসায় যাচ্ছি তোমার আম্মুকে সময় দিতে। আর আমি? তুমি আমার কোম্পানিটা সময় দাও। 3 ঘন্টা শামসুল হক মানে আমার পিএ আমার মাথা খাইল। তারপর আমাকে সব বুঝিয়ে দিয়ে উনি চলে গেলেন। আর আমি এই সুযোগে আব্বুকে একটা মেসেজ করে অফিস থেকে পালিয়ে গেলাম। 2 দিন পর্যন্ত বাসায় না এসে হোটেলে থাকলাম, কারণ আম্মু বলেছিল আব্বু নাকি রেগে আছে। তাই আব্বু রাগ কমার পরই বাসায় আসলাম। ভেবেছিলাম আব্বু হয়তো বিয়ের কথাটা ভুলে গিয়েছে,
কিন্তু কিছুদিন আগে আব্বুর কথা মতো আমার বিয়ে করিয়ে দিল তার বন্ধুর মেয়ের সাথে। বর্তমানে এখন খেয়াল হয়েছে আপনার? আপনি কি করছিলেন? ও, ওটা তো ভুলে হয়ে গিয়েছিল। এখন আমি আর সেই ভুল করার আর সুযোগ দিতে চাই না। আব্বু প্লিজ, এখন আমি ভালো হয়ে গিয়েছি, ভালোভাবে সব দায়িত্ব পালন করব। আর ওদিনের জন্য সরি। একবার ভেবে দেখো, এটা কিন্তু অনেক বড় দায়িত্ব। এই বেকার নামের ট্যাগটা সরাতে আমি সব করতে রাজি। ঠিক আছে, তাহলে আমি মিটিংটা শেষ করে শামসুল সাহেবকে তোমার কথা বলে বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে। আব্বু চলে গেল। কিছু সময় পর শামসুল হক এসে আমাকে আগের মতো সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। সন্ধ্যা অফিস থেকে বের হলাম। আজকের দিনটা কেমন যেন লাগছে। আজকে থেকে আর কেউ আমাকে বেকার বলবে না, এটা ভেবে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। রিকশায় করে বাসায় আসলাম। বাসায় আসতেই কারোর সাথে কোনো কথা না বলে দিলাম এক ঘুম। রাত 10টায় ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিচে আসলাম। আব্বু আম্মু নেহা কি নিয়ে যেন হাসাহাসি করছিল, কিন্তু আমাকে দেখতেই সবাই চুপ হয়ে গেল। আম্মু উঠে আমার কাছে এসে বলল, বাহ, আমার ছেলেটা এখন বেকার নয়, এত বড় হয়ে গিয়েছে আর আমি বুঝতেই পারলাম না। আম্মু কথাটা বলতেই সবাই আবার হাসতে শুরু করলো। আমার সাথে কি তোমরা মজা নিচ্ছ? হুম। এইভাবে এক সপ্তাহ পর আজকে আর অফিসে যেতে মন চাচ্ছে না, কারণ কাল সারা রাত রোজার কথা ভাবতে ভাবতে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। সেই দিনের পর থেকে রোজার সাথে এখনো পর্যন্ত আমার কোনো যোগাযোগ হয়নি। প্রতিটা মুহূর্তে ওর কথা মনে হয়, কিন্তু কথা বলতে পারি না, কারণ সব দোষ আমার। কিন্তু আব্বু আম্মু রোজার ব্যাপারে কোনো কথা বলছে না, কারণ কি? বেলকনিতে দাঁড়িয়ে এগুলো ভাবছিলাম। হঠাৎ পিছন থেকে নেহা বলল, ভাইয়া নাস্তা করবি না? আম্মু ডাকছে। তুই যা, আমি আসছি। নেহার দিকে ঘুরে বললাম। নেহা আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুই কি কোনো ব্যাপার নিয়ে আপসেট? না, কেন, কি হয়েছে? নেহার মাথায় হাত বুলিয়ে বললাম, কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে আছিস। তুই যদি আমার সেদিনের কথার জন্য কষ্ট পেয়ে থাকিস তাহলে আমাকে মাফ করে দে। ওরে আমার পাগলি বোন রে, আমি কি একবারও বলেছি আমি কোনো ব্যাপার নিয়ে আপসেট? পাগলি, এত বেশি বুঝিস কেন? সত্যি তো তুই কোনো ব্যাপার নিয়ে আপসেট না? না। তাহলে একটা কথা বলি। এতক্ষণ যাবত তো বকবক করেই যাচ্ছিস, এখন একটা কথা বলতে আবার পারমিশন লাগে? আয় না, আজকে বিকেলে কোথাও ঘুরতে যায়। আমি নেহার কথা শুনেও না শোনার ভান করে দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম। আর নেহা আমার পিছন পিছন দৌড়ে চলে আসলো। আব্বু আগেই অফিসে চলে গিয়েছে, তাই আমি, আম্মু আর নেহা একসাথে নাস্তা করছি। নেহা বকবক করেই যাচ্ছে। আম্মু, ওকে কিছু বলো না প্লিজ। আম্মু, ওকে বলো না আমাকে ঘুরতে নিয়ে যেতে। আমাকে তোদের ভাই বোনের ঝগড়ায় জড়াইয়া দিবি না, তোদেরটা তোরাই সমাধান কর। তুই আমার সাথে যাবি কেন? তোর বয়ফ্রেন্ডের সাথে যা। শোন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর বিয়ের আগে রিলেশন করা হারাম। আর বিয়ের পর আমার স্বামীর সাথে ঘুরবো, তোকে বলবো না। এখন বল, নিয়ে যাবি নাকি? নেহার কথাটা শুনতেই রোজার কথা মনে পড়ে গেল। ও পাগলি মেয়েটাও তো আমাকে প্রত্যেক দিন এই একই কথাই বলতো, কিন্তু আমি তখন ওর কথার কোনো মূল্য দিতাম না। ওই ভাইয়া, কি ভাবছিস? বল না, নিয়ে যাবি নাকি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। এখন আমার মাথা না খেয়ে খাবার খা। বিকেলে আসর নামাজ আদায় করে বাড়িতে আসলাম। তারপর নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম। নেহার সাথে ঘুরতে ঘুরতে রাত 8টা বেজে গেল। হঠাৎ নেহা বলল, ভাইয়া অনেক ক্ষুধা লেগেছে, রেস্টুরেন্টে চল। ঠিক আছে চল। নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টে গিয়ে এক টেবিলের দিকে আমার চোখ আটকে গেল, কারণ রিয়া একটা ছেলের সাথে বসে আছে। আমি নেহাকে নিয়ে অন্য পাশ দিয়ে ঘুরে এসে রিয়াদের পিছনে টেবিলে বসলাম। এখান থেকে ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আমি নেহাকে বললাম খাবার অর্ডার করতে। হঠাৎ রিয়া যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ পাশের ছেলেটাকে বলল, আবির, তুমি আমাকে কবে বিয়ে করবে? দেখো রিয়া, আমাকে আর কিছুদিন সময় দাও, আমি এখন একটু টেনশনে আছি। দেখো আবির, আমাকে ধোঁকা দিও না।
কারণ আমার পেটে আমাদের দুজনের সন্তান আছে। প্লিজ যা করার তাড়াতাড়ি করো। রিয়ার কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। এই মেয়ের জন্য আমি রোজাকে এখন পর্যন্ত আমার বউ হিসেবে গণ্য করলাম না। ওর জন্য রোজাকে এত ভালোবাসার পরেও ওকে বলতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি রোজা। মনটা চাচ্ছে এই মেয়েকে কষে কয়টা থাপ্পড় দেই, তারপরেও রাগটাকে চেপে রাখলাম শুধু নেহার জন্য। তারপর খাবার অর্ডার করলাম, আর আমার পেট রিয়ার কথা শুনে বড় হয়ে গিয়েছে। কিছু সময় পর নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই সোজা আমার রুমে চলে আসলাম। মাথা প্রচুর গরম হয়ে আছে। রাগ কমাতে না পেরে সোজা ওয়াশরুমে চলে এসে শাওয়ার ছেড়ে ভিজতে লাগলাম। আধা ঘন্টা যাবৎ ভিজার পরেও মাথা ঠান্ডা হচ্ছে না। আর রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা দেয়ালে 4-5টা ঘুষি মারলাম। হাতের প্রচণ্ড ব্যথায় মাথা কিছুটা ঠান্ডা হয়েছে। ঘন্টাখানেক ভিজার পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। বাম হাতটা প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু মনের কষ্টের কাছে এই হাতের ব্যথা কিছুই না। হঠাৎ মনে হলো আমি তো পকেট থেকে মোবাইল, মানিব্যাগ কিছুই বের করিনি। মাথাটা আবার নষ্ট হয়ে গেল। প্রচুর জিদ নিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি একেবারে ভিজে গিয়েছে। মনে আল্লাহর নাম নিতে নিতে পাওয়ার বাটনে ক্লিক করতে দেখলাম মোবাইলে এখনো পর্যন্ত বেঁচে আছে। মানে মোবাইলে ওয়াটারপ্রুফ ছিল, তাই কিছু হয়নি। জামা কাপড় চেঞ্জ করে মোবাইলটা হাতে নিয়ে রোজাকে কল করলাম, কিন্তু আমার যে সুন্দর ভাগ্য, মন চাচ্ছে মোবাইলটাকে সুন্দরভাবে শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে ফ্লোরে এমনভাবে ছুঁড়ে মারি যেন শালাই টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু কি করবো, এটা রোজার দেওয়া প্রথম গিফট। এত বড় কোম্পানির মালিক, অথচ আমার মোবাইলে ব্যালেন্স শেষ। এক বালতি কষ্ট নিয়ে নেহার রুমে আসলাম। নেহা, তোর মোবাইলটা একটু দে তো। কেন? একটু দরকার আছে। নেহা আর কোনো কথা না বলে মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দিল। রোজার নাম্বারে 5-6 বার কল করলাম, কিন্তু ওর মোবাইল বন্ধ বলছে। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে আব্বু আম্মুর রুমে চলে এলাম। আম্মু, আসবো? আমি বলেছি না আমাদের রুমে আসতে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, সরি। তো নবজাদা কি বলার জন্য আমাদের কাছে এসেছেন? আব্বু, আমি কালকে রোজাদের বাসায় যেতে চাই। আব্বু আম্মু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন? আব্বু আম্মু একসাথে বলল, না কিছু না। ঠিক আছে। একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি তো রোজাদের বাসা চিনি না। ও ঠিক আছে, আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করে দিব। ঠিক আছে। আব্বু আম্মু রুম থেকে বের হয়ে রুমে চলে আসলাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাম হাতের দিকে তাকিয়ে দেখলাম হাতটা কিছুটা ফুলে গিয়েছে। তারপর ব্যথাটাকে হজম করে নিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে সবার সাথে বিদায় নিয়ে রওনা দিলাম নারায়ণগঞ্জ টু খুলনার উদ্দেশ্যে। সকাল 11টা, ড্রাইভ করছিলাম। হঠাৎ মোবাইলে রিয়ার কল আসলো। প্রচুর বিরক্তি নিয়ে ওর কলটা কেটে দিলাম। এক এক করে 6 বার কল করলো, আর 6 বারই আমি ওর কলটা কেটে দিলাম। হঠাৎ আবার ও কল দিল। এবার ওর কলটা রিসিভ করলাম। রিসিভ করতে রিয়া বলল, হ্যালো, শোনো, প্লিজ কল কেটে দিও না। প্লিজ আমার কথাটা একবার শোনো। বলো। নীল, কালকে আমি তোমাকে রেস্টুরেন্টে দেখেছিলাম, আর এটাও জানি তুমি আমার আর আবিরের সব কথা শুনেছ। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে আসলে অনেক ভালোবাসতাম, কিন্তু 1 বছর আগে আমার বোনের বিয়েতে আবিরের সাথে আমার প্রথম দেখা হয়। তারপর ওর সাথে কথা বলতে বলতে ওকে অনেক ভালোবেসে ফেলি। কাল রাতে আবির ওর বাবা মা আর আমার বাবা মার সাথে আমাদের সম্পর্কের কথা বলে, আর তারা রাজি হয়ে যায় আমার আর আবিরের বিয়ের জন্য। আর কিছুদিন পরে আমাদের বিয়ে। প্লিজ নীল, আমাকে মাফ করে দাও, আমাকে ভুলে যাও। আমি জানি তুমি আমাকে অনেক রিয়া, 1 মাস আগে আমার বিয়ে হয়ে গিয়েছে। আমার কথা শুনতে রিয়া একদম চুপ হয়ে গেল, কোনো আওয়াজ হচ্ছে না। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। প্রায় 10 ঘন্টা জার্নি করে অবশেষে খুলনা পৌঁছালাম। সন্ধ্যা 6টা, রোজাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকতে কেমন যেন ভয় লাগছে। বেশি কিছু না ভেবে কলিং বেল বাজালাম। কিছু সময় পর রোজা এসে দরজা খুলে দিল। রোজা আমাকে দেখতেই ভূত দেখার মতো চমকে উঠলো, আর আমি রোজাকে দেখে একটু অবাক হলাম, কারণ ওর চেহারা একেবারে শুকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? তুই এখানে কেন? আমি এখানে কেন মানে? রোজা যেই কিছু বলতে যাবে তার আগে ভিতর থেকে রোজার আব্বু বলে উঠল, রোজা মা, কে এসেছে? রোজা কিছু বলতে যাবে তার আগে আমি রোজাকে পাশ কাটিয়ে ভিতরে চলে আসলাম, কারণ রোজা হয়তো এই জন্মে আমাকে বাসায় ভিতরে ঢুকতে দিবে না। রোজা আমার পিছন পিছন আসছে আর আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। হলরুমে এসে দেখলাম রোজার আব্বু আম্মু সোফায় বসে আছে।
রোজার বাবা আমাকে দেখতেই বলল, আরে বাবা নীল, কেমন আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমরা ভালো আছি। তো আমার মেয়েটাকে এতদিন আগে পাঠিয়ে দিয়ে তুমি এত লেট করে আসলে কেন? সরি আন্টি, আসলে একটু কাজ ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আরে ছেলেটা মাত্র আসলো, ওকে একটু রেস্ট করতে দাও। ঠিক আছে রোজা মা, যা নীলকে রুমে নিয়ে যা। রোজা আমার পিছনে দাঁড়িয়েছিল। পিছনে ঘুরে রোজার দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম, কারণ ও ভুরু কুচকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর আম্মুর কথা শুনতে আমার কাছে এসে রাগী লোক নিয়ে বলল, ঠিক আছে আম্মু, আমার পেছন পেছন আসেন। রোজা সামনে সামনে হাঁটতে লাগলো, আর আমি ওর পিছন পিছন আল্লাহর নাম নিয়ে হাঁটতে লাগলাম। না জানি এই মেয়ে আমার কি অবস্থা করে। যেই লোক নিয়ে তাকিয়েছিল না জানি কি হয়। কিছু সময় পর রোজা একটা রুমের ভিতর ঢুকলো। আমি রুমের ভিতরে ঢুকতেই রোজা আমাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। ও মাগো, চিৎকার করতেও দিল না, তার আগেই ও আমার মুখ চেপে ধরে বলতে লাগলো, চুপ, একদম চুপ, চিৎকার দিবি না, চিৎকার করলে একেবারে মেরে ফেলবো। একেবারে রেগে গিয়ে ওর চোখ লাল বর্ণ ধারণ করেছে, আর এই দিকে আমার অবস্থা গলাকাটা মুরগির মতো। ফ্লোরে পড়ার সময় আমার বাম হাত কোমরের নিচে ছিল, আর ফ্লোরে পড়তে অবস্থা টাইট। হঠাৎ রোজা খেয়াল করলো আমার চোখ দিয়ে পানি পড়ছে। তারপরেও আমাকে না ছেড়ে আমার বুকের উপর বসে দুহাত দিয়ে আমার গলা টিপে ধরলো। আমি না পারতেছি বলতে আর না পারতেছি সহ্য করতে। হঠাৎ রোজা বলতে লাগলো, তুই এখানে কেন এসেছিস? তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবি, না হলে তোকে একেবারে মেরে ফেলবো। যা তোর প্রেমিকার কাছে যা, এখানে এসেছিস কেন? কথাগুলো বলতে বলতে রোজা নিজেই কেঁদে ফেললো। রোজার অবস্থা দেখে বুঝতে পারলাম ও প্রচুর অভিমান করেছে, সাথে রেগেও আছে। ও এখন পর্যন্ত আমার গলায় টিপ দিয়ে রাখছে। এখন আমার দম প্রায় বন্ধ হয়ে আসছে। হঠাৎ রোজা আমাকে ছেড়ে দিয়ে আমার উপর থেকে উঠে বেলকনিতে চলে গেল। হয়তো ও ওর চোখের পানি লুকানোর চেষ্টা করছে। রোজা আমাকে ছাড়তে আমি গলা ধরে কাশতে লাগলাম, আর হাতের ব্যথা বলার মতো না। কিছু সময় পর আমি উঠে বেলকনির দিকে আসলাম। বেলকনিতে আসতে দেখলাম ও ফ্লোরে বসে কান্না করছে। আমি রোজার কাঁধে হাত রাখতেই ও কিছুটা কেঁপে উঠল। সরি, জানি একটা সরিতে তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না, তারপরে বললাম, তোর শরীর খেতায় আগুন, হাত সরা আমার শরীর থেকে। রোজা উঠে ওর রুম থেকে বাইরে চলে গেল। বুঝতে পারলাম ও প্রচুর পরিমাণে অভিমান করে আছে। এত সহজে ওর এই অভিমান ভাঙা সম্ভব না। আমি বেলকনিতে আর না থেকে রুমে আসলাম। এতক্ষণ যাবৎ আমি রোজার রুমে ভালোভাবে তাকাইনি। রোজার রুমটা দেখে বেশ অবাক হলাম। ওর রুমটা পুরো গুছানো, সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু আমার অবাক হওয়ার কারণ এটা না। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে বাম পাশের পুরো দেয়ালে রোজার আর একটা মেয়ের ছবি লাগানো। মেয়েটা রোজার থেকে কিছুটা বেশি সুন্দর আর মায়াবীও। কিন্তু আমি যতটুকু জানি রোজার তো কোনো বোন নেই, তাহলে এটাকে। আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। কিছু সময় হাতের কবজি পানিতে ভিজিয়ে রাখলাম, কারণ আগের তুলনায় এখন আরো বেশি ফুলে গিয়েছে। কিছু সময় পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। বের হতে দেখলাম রোজা খাটে বসে নাস্তা খাচ্ছে। রোজা যেন আমার হাতটা না দেখে, তাই কবজি পর্যন্ত পকেটে ঢুকিয়ে রাখলাম। রোজা শুধু সাপের মতো ফোঁস করতেছে আর খেয়েই যাচ্ছে। ওকে এইভাবে দেখে আমার ভয় করছে, আবার হাসিও পাচ্ছে, কারণ প্রচন্ড রাগের কারণে ওর নাক, গাল, চোখ একেবারে লাল হয়ে আছে। আমি রোজার সামনে গিয়ে বললাম, এত জিদ করলে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আমার শরীর, আমি যা মন চায় তা করবো, তোর কি? আর তুই আমার বিছানায় বসেছিস কেন? বলেই আমাকে আবার ধাক্কা দিল, আর আমি খাট থেকে সোজা ফ্লোরে পড়ে গেলাম। আর পড়তেই আমার জান যায় অবস্থা। একেবারে চুপ হয়ে রোজার দিকে তাকিয়ে, কান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে। রোজা আমার অবস্থা দেখে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতে সবাই একসাথে ডিনার করলাম। কিছু সময় কথা বলে রোজার সাথে রুমে চলে আসলাম। রুমে আসতেই রোজা বিছানায় পুরো মাঝ বরাবর শুয়ে পড়ল, আর আমি অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছি। অনেকক্ষণ হয়ে গেল, এখন আর দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই সোফায় বসে পড়লাম। অনেক চেষ্টা করছি যেন ও একবার আমার দিকে তাকায়, কিন্তু তাকাচ্ছেই না। শেষমেশ আর কোনো জায়গা না পেয়ে সোফাতে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ হাতে কেমন যেন ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, সাথে এমন লাগছে কে যেন কান্না করছে। হালকা চোখ খুলে দেখি রোজা আমার বাম হাতে বরফ ঘষে দিচ্ছে আর কান্না করছে। ও কান্না কেন করছে তা বুঝতে পারলাম না। হঠাৎ ও বলতে লাগলো, একবার শুধু ঘুম থেকে উঠে দেখো তোমাকে কি করি। আমাকে কাঁদাতে কি তোমার ভালো লাগে যে এত কাঁদাও?
যখন থেকে আসছি তখন থেকে শুধু কষ্ট দিয়েই যাচ্ছ। আমাকে কষ্ট দিচ্ছ তা আমি মেনে নিলাম, কিন্তু তুমি নিজের হাতটার এই অবস্থা করলে কিভাবে? তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম তার জন্য হয়েছে নাকি আবার? নাকি কালকে আসার সময় আবার ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? এতক্ষণ যাবৎ রোজা কেঁদে কেঁদে এগুলো বলেই যাচ্ছিল। হঠাৎ রোজা উঠে বেলকনি দিকে দৌড় দিল। বেলকনি থেকে গাড়ি পার্কিং এর জায়গা দেখা যায়। আমার জানা মতে ও আমার গাড়ি দেখতে বেলকনিতে গিয়েছে, যে আসলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি। কিছু সময় পর আবার এসে হাতে বরফ ঘষে দিতে লাগলো। রোজার কাণ্ড কারখানা দেখে আমার প্রচন্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসতে পারছি না। ও যেই থ্রেড দিয়েছে আমি চোখ হালকা খুলে রেখেছিলাম। হঠাৎ রোজা আমার চোখের দিকে তাকালো, আর আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। আমি মনে মনে ভাবছিলাম হয়তো দেখে ফেলেছে আমি জেগে আছি। হঠাৎ রোজা বলতে লাগলো, বুঝলাম না, এত ঠান্ডা বরফ তার হাতের মধ্যে লাগিয়ে রেখেছি, কিন্তু ঘুম ভাঙার নাম নিশানা নেই। সোফায় শুয়ে মরে গেল নাকি আবার? হঠাৎ আমার গলায় রোজার হাতের স্পর্শ পেলাম। আমি নিশ্চিত যে ও চেক করছে আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি। আমি ওর এই কাজ দেখে আর ঠিক থাকতে পারলাম না, ফিক করে হেসে উঠলাম। আমি হাসতে গড়াগড়ি খাচ্ছি, আর রোজা আমার দিকে ভুরু কুচকিয়ে তাকিয়ে আছে। অনেক সময় হয়ে গেল, কিন্তু আমি এখনো পর্যন্ত হেসেই যাচ্ছি। এখন রোজার রাগ উঠে গেছে, ও দাঁড়িয়ে বলল, শয়তানটা মরে গেলেই ভালো হতো। বলেই রোজা রুম থেকে বের হয়ে গেল, আর আমি উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। কিছু সময় পর ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে নাস্তা করে আবার রুমে চলে এলাম। রুমে এসে সোজা বেলকনিতে চলে এলাম। কিছু সময় পর রোজা রুমে আসলো। রোজাকে দেখে আমিও বেলকনি থেকে রুমে চলে আসলাম। রুমে আসতে দেখলাম রোজা মুখ ফুলিয়ে খাটে বসে আছে। ওকে এইভাবে দেখতে অনেক কিউট লাগছে। এখন আর খাটে বসলাম না, যদি আবার ধাক্কা মেরে ফেলে দেয়। তাই সোফায় গিয়ে বসলাম, আর এক দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে থাকলাম। রোজা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু কিছুক্ষণ পরপরই আমার দিকে তাকাচ্ছে। ওর এইভাবে তাকানো দেখে আমার অনেক ভালো লাগছে। আরো কিছু সময় তাকিয়ে থাকার পর হঠাৎ রোজা বলল, এই আপনি অযথা আমার দিকে তাকিয়ে আছেন কেন? রোজার এইভাবে কথা বলা অনেক মজা লাগছে, কারণ ও কিছুক্ষণ তুই করে বলে, কিছু সময় তুমি, আবার এখন আপনি করে বলছে। আমি ওকে রাগানোর জন্য বললাম, আপু আমি আপনার ছোট, তাই তুমি করে বললেই ভালো হবে। ব্যাস কাজ হয়ে গিয়েছে। রোজা তো তেলে বেগুনে জ্বলে উঠল। ওই আপু কাকে বললা? হ্যাঁ তোমাকে আর কাকে বলবো, এখানে তো আর কেউ নেই। আজকে তোকে ছাড়বো না। বলেই খাট থেকে নেমে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার টি শার্টের কলার ধরে টেনে তুলে বলল, আমি তোর বোন লাগি কুত্তা? বউকে বোন বলতে তোর লজ্জা করে না? কিন্তু আমার বউ তো আমাকে ভালোবাসে না। কে বলছে আমি তোকে ভালোবাসি না? আমি তোকে অনেক ভালোবাসি। সত্যি। রোজা লজ্জায় লাল হয়ে গেল, আমার থেকে সরে গিয়ে বেলকনিতে চলে গেল। আমি রোজার পিছন পিছন বেলকনিতে চলে আসলাম। রোজা এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি রোজার পাশে দাঁড়িয়ে বললাম, সরি। কেন? আপু বলার জন্য। রোজা কিছু বলল না। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। দেয়ালে তোমার সাথে যে মেয়েটার ছবি, সেই মেয়েটা কে? আমার বেস্ট ফ্রেন্ড ফারিয়া। ও বলেই বাইরে তাকিয়ে রইলাম। ও আর বেঁচে নেই। কি? কেন, কি হয়েছিল? রোজা যা বলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ ওকে কিছু লোক ধর্ষণ করে মেরে ফেলেছে। হোয়াট? 6 বছর আগে একদিন আমি, ফারিয়া, রুহি আর মিম কলেজ থেকে বাসার দিকে ফিরছিলাম। সেদিন ফারিয়ার বার্থডে ছিল, তাই আমরা বললাম আজকে একটু ঘুরে তারপর বাসায় যাব। তারপর আমরা তাই করলাম। 4 জন একসাথে রাস্তায় হাঁটতে লাগলাম আর একে অপরকে পচাতে লাগলাম। রাস্তাটা একটু নিরিবিলি ছিল, তত একটা মানুষ ছিল না। হঠাৎ ফারিয়া বলল, দোস্ত তোরা আইসক্রিম খাবি? আমরা রাস্তার যেই পাশে ছিলাম তার বিপরীত একটা পাশে একটা দোকান ছিল। ফারিয়া হনহন করতে করতে দোকানে চলে গেল, আর আমরা 3 জন ফারিয়ার কাছ থেকে হাসাহাসি করছিলাম। কিছু সময় পর ফারিয়া দোকান থেকে আইসক্রিম নিয়ে আমাদের কাছে আসছিল। যেই রাস্তা পারাপার করতে যাবে সেই সময় ওর সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে ফারিয়ার এক্স বয়ফ্রেন্ড আর ওর এক বন্ধু বের হয়ে এসে ফারিয়াকে জোর জবরদস্তি করে গাড়িতে উঠিয়ে আবার চলে গেল। আর আমরা 3 জন ওখানেই দাঁড়িয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো ওরা প্র্যাঙ্ক করছে, কিন্তু 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু ফারিয়ার আসার কোনো নাম নেই। ওর মোবাইল ট্রাই করলাম, কিন্তু মোবাইল বারবারই বন্ধ বলছে। এখন আমাদের 3 জনের টেনশন হতে লাগলো, আর কিছু না ভেবে ফারিয়ার আব্বুর কাছে কল দিলাম। ফারিয়ার আব্বু ব্যবসায়ী ছিলেন, আর আম্মু স্কুল টিচার। কয়েকবার রিং হতেই কল রিসিভ করলো। তারপর তাকে পুরো ঘটনা খুলে বললাম। বিকেল 6টা পর্যন্ত সবাই ফারিয়াকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর কোনো উপায় না পেয়ে আমার আব্বু, ফারিয়ার আব্বু আর ফারিয়ার মামা পুলিশের কাছে অভিযোগ করলো। পুরো 2 দিন পুলিশ ফারিয়াকে খুঁজেছে, কিন্তু তারাও পেল না।
অবশেষে ফারিয়ার ছবি পত্রিকায় দেওয়া হলো। তৃতীয় দিন সকাল 10টা বাজে। আমরা সবাই ফারিয়াদের বাসায় ছিলাম। হঠাৎ ফারিয়ার আব্বুর মোবাইলে একটা কল আসলো, কিন্তু কেন জানি কল রিসিভ করার কিছু সময় পরে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। সবাই ফারিয়ার আব্বুকে ধরে রুমে নিয়ে গেল। আর এইদিকে আব্বু যেই কলটা আসছিল সেই নাম্বারে আবার কল দিল। আব্বু কিছু সময় কথা বলল। সবে আব্বুর থেকে জিজ্ঞেস করলে আব্বু বলে রাস্তার আবর্জনার পাশে পুলিশ একটা মেয়ের লাশ পেয়েছে, এটা ফারিয়া নাকি চেক করার জন্য যেতে বলেছে। কথাটা শুনতেই আমাদের সবার কলিজাটা কেঁপে উঠল। পুরো বাড়িতে আবার কান্নার রোল পড়ে গেল। কিছু সময়ের মধ্যেই আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। পুলিশ বলল রাস্তার একজন লোক আবর্জনা পরিষ্কার করছিলেন, তখন তিনি দেখলেন একটা মেয়ে উলঙ্গ অবস্থায় একপাশে পড়েছিল। তারপর একজন লেডি কনস্টেবল পুলিশ আমাদের লাশের সামনে নিয়ে গেলেন। যখন লাশের শরীরের উপর থেকে কাপড় সরানো হলো তা দেখে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। একেবারে বাকরুদ্ধ হয়ে মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। ওর এক চোখ ফেটে গিয়েছে, ঠোঁট থেকে গাল পর্যন্ত চামড়া ছিঁড়ে ফেলেছে। পুরো চেহারায় ও হাজারো হাজারো মারের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে এমন ভাবে অত্যাচার করেছে যে ওর চেহারা ততটা চেনাই যাচ্ছিল না। পুরো শরীর জখম হয়েছিল, এমন মনে হচ্ছিল কলিজার উপর কেউ পাড়া দিয়ে ধরেছে। তারপর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। আর এইদিকে সবাই শকে চলে গেল ফারিয়ার এই অবস্থা দেখে। ফারিয়ার বাবা মা জিন্দা লাশের মতো চুপ করেছিল। তারপর ওকে কবর দেওয়া হলো, কিন্তু ওর বাবা মা ওকে শেষবারের মতো দেখার সুযোগ পাননি। 1 মাস পর্যন্ত পুলিশ আসামিদের খোঁজ করলেন, কিন্তু আসামি পলাতক থাকায় তারা খুঁজে পাননি। তারা খোঁজ না চালিয়ে কেস ক্লোজ করে দিল। কিন্তু এটা ফারিয়ার বাবা মা মেনে নিতে পারলো না। তারা পুলিশের পা পর্যন্ত ধরেছিল যেন ধর্ষণকারীদের শাস্তি হয়, কিন্তু পুলিশ কিছু করলেন না। বর্তমান তাহলে কি ওর ধর্ষণকারীদের কি কোনো শাস্তি হয়নি? রোজা চুপ হয়ে মাটিতে বসে কাঁদছে। আমি রোজার দুবাহু খুব শক্ত করে চেপে ধরে ওকে ধাক্কা দিয়ে বললাম, কি হলো, কথা বলছো না কেন? ওই শোরের বাচ্চাদের কি কোনো শাস্তি হয়নি? না, তখন ওদের কোনো শাস্তি হয়নি। আমি রোজার সামনে থেকে উঠে ছাদে চলে আসলাম। প্রচুর রাগ উঠতেছে। একটা মেয়েকে এমন নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করার পরেও দর্শকদের কোনো বিচার হলো না। রোজার বলা কথাগুলো ভাবতে লাগলাম। হঠাৎ আমি দাঁড়িয়ে গেলাম। ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠেছে, কারণ রোজা বলল তখন তারা তাদের পাপের কোনো শাস্তি পায়নি, তার মানে এখন পেয়েছে। কিন্তু শাস্তি কে দিয়েছে, কবে দিয়েছে এবং কিভাবে দিয়েছে, এমন হাজারো কথা মনে চলছিল। আর এই সব কথার উত্তর একজনই দিতে পারবে। আমি দৌড়ে ছাদ থেকে রুমে চলে আসলাম। রুমে আসতে দেখলাম রোজা চুপচাপ দাঁড়িয়ে দেয়ালে ওর আর ফারিয়ার ছবিটার দিকে তাকিয়ে আছে। আমি রোজার সামনে গিয়ে ওর হাত ধরে টেনে এনে খাটে বসালাম। ও চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে বললাম, তুমি বলছো তখন ওরা ওদের পাপের শাস্তি পায়নি, তার মানে কি এখন পেয়েছে? রোজা মাথা দুলিয়ে হ্যাঁ বলল। কিভাবে পেয়েছে আর কে দিয়েছে? 4 বছর পর খুলনা সোনাডাঙ্গা মডেল পুলিশ স্টেশনের ওসি পদে নিয়োগ হলাম। তারপর ফারিয়ার রেপ কেস রিওপেন করলাম। দীর্ঘ 1 বছর আসামিদের খোঁজার পর অবশেষে ওদের দিনাজপুরে খুঁজে পেলাম। তারপর ওদের সেখান থেকে নিয়ে এসে ফারিয়াদের গেস্ট হাউসে রাখলাম। আর এই সব কিছুতে সাহায্য করেছে আমার 4 জন ফ্রেন্ড। আসামি ছিল 3 জন। ওদের 2 ঘন্টা যাবৎ 3rd ডিগ্রি টর্চার করার পরই ওরা সত্য কথা বলে দিয়েছিল যে ওরা 2 দিন একটানা ফারিয়াকে ধর্ষণ করেছিল। তারপর ওকে মেরে রাতে আবর্জনার কাছে ফেলে দিয়ে ওরা পালিয়ে যায়। লাগাতার 4 দিন ওদের টর্চার করা হলো। টর্চার করার সময় ওরা শুধু ওদের মেরে ফেলার জন্য অনুরোধ করত। তার পরের দিন কোর্টে ওরা যে ফারিয়ার রেপ করেছে তার এভিডেন্স পাঠিয়ে দিলাম। কোর্ট থেকে ওদের মৃত্যুদণ্ডের আদেশ আসলো। তারপর মাঝ রাস্তায় সবার সামনে ওদের ক্রস ফায়ার করে মেরে ফেলা হয়, যেন পরের বার আর কোনো মেয়ের ধর্ষণ করার কথা কেউ ভাবতেও না পারে। তো ফারিয়ার বাবা মা খুশি হয়নি যে তার মেয়ের ধর্ষণকারীদের শাস্তি হয়েছে? যেদিন ফারিয়ার রেপ কেস ক্লোজ করে দেওয়া হয় তার কিছুদিন পরে আঙ্কেল আন্টি সুইসাইড করে মারা যান। ও তারপর রাতে ডিনার করে এসে বেলকনিতে বসে আছি আর রোজা রুমে চুপচাপ বসে আছে। বেশ কিছু সময় পর রুমে আসলাম। বিছানার একপাশে দাঁড়িয়ে বললাম, একটা কথা বলি। কি? আজকে বিছানায় শুই প্লিজ। না, বিছানায় জায়গা নেই, তুমি সোফায় গিয়ে ঘুমাও। প্লিজ, সোফায় শুইতে ভালো লাগে না, প্লিজ আজকে বিছানায় শুই।
ওহো, আপনার বিছানায় ঘুমানোর কোনো প্রয়োজন নেই। এখন আপনি আসতে পারেন, আমার অনেক ঘুম পেয়েছে। বলেই রোজা শুয়ে পড়ল। বুঝলাম না এই মেয়ে এত জেদি কেন। একরাশ হতাশা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। অনেকক্ষণ যাবৎ ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছেই না। হঠাৎ রোজা বলল, কেউ যদি চায় বিছানায় এসে ঘুমাতে পারে, আমি কিছু মনে করব না। আমি শুনেও চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছি। কি হলো, কথা কানে যায়নি? বললাম কেউ যদি চায় বিছানায় এসে ঘুমাতে পারে। এইবার গলার আওয়াজটা শুনে মনে হচ্ছে ও হালকা রেগে গেছে। তারপরেও আমি চুপ করে রইলাম। হঠাৎ এমন মনে হলো কেউ আমার সামনে সাপের মতো ফোঁসফোঁস করছে। এক চোখ খুলে দেখি রোজা আমার সামনে দাঁড়িয়ে ফোঁসফোঁস করছে। আমি ভয়ে চোখ বন্ধ করে রাখলাম। কি হলো, আপনি কি শোনেননি? আপনাকে বিছানায় গিয়ে ঘুমানোর জন্য বললাম। আপনি কি আমাকে বলছেন? আপনাকে ছাড়া এই রুমে কি অন্য কেউ আছে? সরি আপু, আমি এখানে ঠিক আছি। আমার অনেক ঘুম পাচ্ছে, আপনি এখন আসতে পারেন। এই আপু কাকে বললা? হ্যাঁ, আপনাকে ছাড়া এই রুমে কি অন্য কেউ আছে? রোজা আমার গলায় টিপ দিয়ে বলল, তোমাকে আমি একেবারে মেরে ফেলবো আর একবার আমাকে আপু বললে। তো আপনাকে আমি কি বলবো? বউয়ের বাইরে যদি অন্য কিছু বলিস তাহলে তোকে মেরেই ফেলবো। কথাটা বলতেই রোজার রাগ এক মুহূর্তে লজ্জায় পরিণত হয়ে গেল, কারণ ও আমার বুকের উপর বসেছিল। সেকেন্ড মধ্যে আমার বুক থেকে নেমে গেল। বিছানায় গিয়ে ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডার বানিয়ে শুয়ে পড়ল। আমার দিকে আর একবারও তাকাইনি। আমি সোফা থেকে নেমে রোজার পাশে গিয়ে শুয়ে পড়লাম। আজকে প্রথমবার রোজা আমার আর ওর মাঝে বালিশ রেখেছে। কি আর করার, ঘুমিয়ে পড়লাম। সকালে বুকের উপর কিছু একটা অনুভব করছি। চোখ খুলে দেখি রোজা আগের মতো আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। ওর চেহারার ওপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম। খুব মায়াবী লাগছে ওর চেহারার। আজকে অনেকদিন পর ও আবার আমার বুকের উপর মাথা রেখেছে। মন চাচ্ছে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 6টা বাজে। বেশি কিছু না ভেবে রোজাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরতেই রোজা বলল, কি মেরে ফেলার প্ল্যান আছে নাকি? তুমি জেগেছিলে? আর এত শক্ত করে কেউ কাউকে জড়িয়ে ধরে? মরে যাবো তো। আমার বউ, আমি যা মনে চাই তা করব, আপনার কি? আমার বউ মানে? কাল রাতে না বললেন বউ বলতে, তাই বললাম। তার মানে তুই আমার কথাই বলেছিস? আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবেসে বলেছিস। কুত্তা, ছাড় আমাকে, আমার শরীরে টাচ করবি না। আমি তো রিয়াকে ভালোবাসি, আপনাকে ভালোবাসতে যাব কেন? রোজা উঠে ওয়াশরুমে চলে গেল। কিছু সময় পর ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আচ্ছা, এই মাইয়ার কি কমন সেন্স নেই? আমি যদি রিয়াকে ভালোবাসতাম তাহলে এখন রিয়ার সাথে থাকতাম। আমি এখানে ওর সাথে কেন থাকতাম? এখন কাঁদতে কাঁদতে বাড়িঘর ভাসিয়ে ফেলবে। সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। হঠাৎ আমি বললাম, আঙ্কেল, একটা কথা বলার ছিল। বাবা বলো, কি বলবা? আঙ্কেল, বাসা থেকে কল আসছিল, অফিসে নাকি একটু সমস্যা হয়েছে, তাই আজকে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার কথা শুনতেই রোজা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এই কি বাবা, কিছুদিন হলো এলে আর এখনই চলে যেতে চাচ্ছ? না মানে আন্টি, অনেকদিন হলো আসছি, অনেক কাজ পড়ে আছে। আবার রোজার ও তো অনেকদিন হলো চাকরি থেকে ছুটি নিয়েছে। তা ঠিক আছে, তাই বলে আজকে চলে যেতে হবে? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। সবার সাথে নাস্তা শেষ করে রুমে আসলাম। রোজা আমার পিছে পিছে রুমে আসতেই দরজা লাগিয়ে দিয়ে বলল, এই তুমি নিচে আব্বুকে কি বললা? কেন, তুমি শোনোনি? শুনছি তো। আর আমি তোমার সাথে কোথাও যাব না। কোথাও যাবে না মানে? সবসময় কি বাপের বাড়িতে থাকবে নাকি? তাহলে আমি কই থাকবো? আপনার বিয়ে হয়েছে, আপনি কি ভুলে গিয়েছেন? আমার বিয়ে হয়েছে, তাহলে আমার স্বামীকে? ওর এই অদ্ভুত প্রশ্ন শুনে মন চাচ্ছে নিজের হাত দিয়ে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলি। আমি কে? মানুষ। দেখো, আমার সাথে মজা করা বন্ধ করো প্লিজ। আর দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নাও। আচ্ছা, মজা করা বাদ দিলাম, কিন্তু একটা কথার জবাব চাই। কি? তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি করে বলবো? না, মিথ্যা করে বলো। আসলে আজকে রিয়ার সাথে আমার বিয়ে, তো বাসর ঘর সাজানোর মতো কোনো মানুষ পাই নাই, তাই তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি, যেন তুমি আমাদের বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে পারো। ওর সাথে মজা করে বললাম, কিন্তু এখন দেখি এই মাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে। কি বললি? আরেকবার বলতো। দেখ আজকে তোর অবস্থা আমি কি করি।
রোজা আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে বুকের উপর বসে শুরু করলো এলোপাতাড়ি। কুত্তা, লাল বান্দর, ব্যাং, শয়তান, আর বলবি ওই ডাইনির নাম? আরে এত মারলে বলবো কেমনে? ছাড় আমার হাত, তোকে আজ মেরেই ফেলবো। তুই ওই মেয়ের সাথে বাসর করবি, তাই না? আমার কি দোষ? তুমি তো বললা মিথ্যা কথা বলতে। আমি তাই বলে তুই এই কথা বলবি? কিছু না বলে রোজাকে টান মেরে আমার বুকের উপর থেকে সরিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও যেই উঠতে যাবে তার আগেই ওর দুবাহু ধরে ওকে বিছানার সাথে চেপে ধরলাম। আমাকে ধরে রেখেছেন কেন? যান আপনার প্রেমিকার কাছে যান। আমি তো আমার প্রেমিকার কাছেই আছি। রোজার মুখের একেবারে সামনে মুখ নিয়ে বললাম। মানে? আরে গাদিমাইয়া, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। রোজার কপালে চুমু এঁকে দিয়ে বললাম। কচু বাসো, আজ পর্যন্ত তো একদিনও বললে না ভালোবাসি। সরি সোনা, প্লিজ রাগ করো না। তোমাকে অনেকদিন বলার চেষ্টা করছি কিন্তু কোনোদিন বলতে পারিনি। আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। সত্যি তুমি আমাকে সত্যি ভালোবাসো? রোজাকে কিছু বলতে না দিয়ে আমাদের দুজনের ঠোঁটটা এক করে দিলাম, না হলে প্রশ্ন করতে করতে আমার মাথা খাইতো। তারপর রেডি হয়ে নিচে নামলাম, সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমি গাড়ি ড্রাইভ করছি আর রোজা আমার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোজা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, জানো আজকে আমি অনেক অনেক খুশি। কেন? কারণ এই ভিতর ডিম শেষমেশ আমাকে ভালোবাসি কথাটা বলতে পারলো। তুমি কি আমাকে ভিতর ডিম বললা? গাড়িতে কি আর কাউকে দেখতে পেয়েছো? আমি কিছুই বললাম না, চুপচাপ ড্রাইভ করতে লাগলাম। আমার বাবুটা কি রাগ করেছে? আমি কোনো কথা বলছি না। রোজা ওর জায়গা থেকে উঠে আমার গালে চুমু দিয়ে বলল, কথা বলো, না হলে কিন্তু কেঁদে ফেলবো। এইটাই তো পারো, কিছু হইলেই ভ্যাঁ ভ্যাঁ করে নাকের পানি চোখের পানি এক করে দাও। ওকে রাগানোর জন্য বললাম। রোজা বন্দুক বের করে বাম হাতে রেখে বলল, বুঝলাম না, এই মায়া কি সবসময় বন্দুক সাথে করে নিয়ে ঘুরে নাকি? কি যেন বললাম, আমি শুনতে পাইনি, আরেকবার বলো তো। কই না তো, কিছু বলিনি। না মানে আমার মনে হলো কিছু বলছো। সারা রাস্তা এইভাবে খুনসুটি ঝগড়া করতে করতে পার করে দিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে ডিনার করলাম, তারপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে পড়লাম ঘুমানোর জন্য। আগের মতো আজকে রোজা আমার বুকের উপর মাথা রেখে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। কিছুদিন পর বাসায় এক পার্টির আয়োজন করা হয়। পার্টিটা ছিল সবাইকে জানানোর জন্য যে রোজা হচ্ছে চৌধুরী বাড়ির বউ। কথাটা শুনে সবাই খুশি হয়, সাথে কিছু মানুষ অবাকও হয়। আর তারা হচ্ছে আমার প্রিয় হারামি বন্ধুরা আর রিয়া আর ওর হাজবেন্ড। কিছুদিন পর রাতে রোজা আর আমি বেলকনিতে বসেছিলাম। হঠাৎ রোজা আমার কাঁধের উপর মাথা রেখে বলল, শোনো। বলো, কি বলবে? ভাবতেছি পুলিশের চাকরি ছেড়ে দেব। কেন? তোমার সাথে তো ঘুরতে পারি না, চাকরি ছেড়ে দিয়ে সারাদিন তোমার সাথে ঘুরবো, মজা করব, প্রেম করব। মায়ের একটাও মাটিতে পড়বে না যদি চাকরি ছেড়ে দেওয়ার কথা আরেকবার বলো। কেন? তুমি আমাকে ভালোবাসো নাকি পুলিশের চাকরিকে? আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু একটা কথা আছে। রোজা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি? আমি রোজার কানে কানে বললাম, পুলিশ হওয়া আমার ছোটবেলার শখ ছিল। তাই? এইভাবে চলছিল আমাদের সংসার। 7 বছর পরে আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসলাম। বাসায় আসতেই আমার মেয়ে দাদির কোল থেকে নেমে আব্বু আব্বু বলতে বলতে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। রোজা একটা প্রিন্সেস জন্ম দিয়েছে। কোলে তুলে গালে চুমু দিয়ে বললাম, আমার প্রিন্সেসটা আজকে সারাদিন কি করেছে? কথা বলে, আগে আমার চকলেট দাও। আমি পকেট থেকে একটা চকলেট বের করে নীলার হাতে দিলাম। আমার মেয়ে চকলেট পেয়ে আমার পুরো চেহারা আদর করে বলে দিল, পুরো রোজার মতো হয়েছে। আমি নীলাকে নিয়ে রুমে এসে ওকে খাটে বসিয়ে বললাম, আম্মু তুমি বসে চকলেট খাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। নীলাকে খাটে বসিয়ে ফ্রেশ হতে গেলাম। অল্প কিছু সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি নীলা চকলেট খেতে খেতে 2 গালে মেখে ফেলেছে। আমি খাটে শুয়ে নীলাকে আমার বুকের উপর বসিয়ে বললাম, প্রিন্সেস আজকে তোমার আম্মুর আসতে একটু লেট করছে না? এক জায়গা দিয়ে ভালোই হয়েছে। এখন তোমার আম্মু থাকলে আমার সাথে ঝগড়া করতো, কারণ তোমার আম্মুর জন্য চকলেট আনি নাই। নীলা হাসতে লাগলাম। আসলেই রোজা যদি জানতে পারে তাহলে আমাকে এই ডায়লগে দিত। দুজনেই হাসতে লাগলাম। হঠাৎ সাপের মতো ফোঁসফোঁস আওয়াজ হতে লাগলো। আমরা দুজনে হাসি বন্ধ করে দরজার দিকে তাকিয়ে দেখি রোজা দাঁড়িয়ে আছে আর সাপের মতো ফোঁসফোঁস করছে। নীলা চুপচাপ আমার কোল থেকে নেমে রোজার কাছে গেল।
রোজা ওকে কোলে তুলে নিয়ে ওর গালে চুমু দিয়ে বলল, আম্মু তোমার আব্বু কি আমার ব্যাপারে নিয়ে কথা বলছিল? নীলা মাথা দুলিয়ে হ্যাঁ বলল। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে দাদুর সাথে খেলা করো, যাও। নীলা কোল থেকে নেমে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। রোজা দরজা লাগিয়ে আমার সামনে এসে বলল, কি বলছিল আমার নামে? কই কিছুই বলি নাই। আমি কিন্তু শুনেছি। সরি সোনা, আজকে তোমার জন্য চকলেট আনি নাই। সমস্যা নাই, 20টা কিস করলেই হয়ে যাবে। এর কম করলে হয় না? ওহো, একটাও কম না। সমস্যা নেই, আমি রাজি আছি। রোজাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওকে আদর করতে করতে হারিয়ে গেলাম ভালোবাসার মায়াজালে।